আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউকে বাংলা স্টার লাইভে। আজকে আমরা আগে থেকেই আপনাদেরকে বলে রেখেছিলাম যে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয়টি হচ্ছে ওয়েব সিরিজ। আপনারা জানেন যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এই বিষয়টি, আমাদের এই বিনোদনের এই মাধ্যমটি সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত বলা চলে। এখন আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজকে আমরা দুজন বিশেষ ব্যক্তিকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনলাইনে। একজন আমাদের ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে যোগ দেবেন, আর একজন ঢাকা থেকে। আমি আজকে অনুষ্ঠান শুরু করবার আগেই আমাদের দুইজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানাবো, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমি প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে আছেন নাট্যকার, নাট্য নির্দেশক মাসুম রাজা। মাসুম রাজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়টি আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনি জানেন যে সুপ্রিয় দর্শক, আপনারা মাসুম রাজা নাট্যকার, নাট্য নির্দেশক। তিনি টেলিভিশন মিডিয়াতে যেভাবে কাজ করছেন একইভাবে মঞ্চেও কাজ করছেন। ওনার টেলিভিশনের কাজগুলো যেভাবে আমাদেরকে মুগ্ধ করেছে এবং মঞ্চের কাজগুলো আরো বেশি বিমোহিত করেছে এবং করে যাচ্ছে, একই সাথে ওনাকে আমরা নানান ভাবে নানান গুণে গুণান্বিত ব্যক্তি, উনি আমাদের সাথে আজকে আছেন ওয়েব সিরিজ নিয়ে কথা বলবার জন্য। এবং আরেকজন আছেন যিনি এখানে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে যোগ দিয়েছেন, আমি পরিচয় করিয়ে দিই। আলমগীর হক স্বপন। আপনার ক্যামেরাটা একটু, আপনাকে বোধহয় আমরা দেখতে পাচ্ছি না, একটু আমরা আবার চেষ্টা করি অনুকানবার জন্য। আলমগীর হক স্বপন, আপনার ক্যামেরাটি বোধহয়, ক্যামেরাটি কি একটু ঠিক করবেন? আপনার বোধহয়, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আলমগীর হক স্বপন, আপনাকে ধন্যবাদ, স্বাগত আমাদের ইউকে বাংলা স্টার অনলাইনে। সুপ্রিয় বন্ধু, আপনারা দেখছেন যে আলমগীর হক স্বপন, তিনি একজন শিল্পবোদ্ধা, চলচ্চিত্র, চিত্রকলা এবং কথা সাহিত্য, দুই তিনটি মাধ্যমে উনি কাজ করছেন এবং সমানভাবে ওনার অবদান রয়েছে এই জায়গাগুলোতে। তো সুপ্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজকে, আগেও বলেছি বিষয়টি, যে আমরা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো। আপনারা দেখেছেন এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন অনলাইন যে মাধ্যমগুলো রয়েছে, সামাজিক মাধ্যমে, সব জায়গাতেই এই ওয়েব সিরিজ নিয়ে কথা হয়েছে। আমাদের নাট্যকাররা, নাট্য নির্দেশক, আমাদের বাংলাদেশের যারা অভিনয় শিল্পী যারা, তারা কথা বলেছেন এই বিষয়টি নিয়ে। আমরা আজকে এই ইউকেতে, যুক্তরাজ্যে বসে এই বিষয়টি একটু কথা বলবার প্রয়াস আমরা নিয়েছি এই জন্যে, যেহেতু ওয়েব সিরিজের যে বিষয়টি সেটি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো বিশ্বের মানুষ যে কোনো জায়গা থেকে বসে, যেহেতু এটা অনলাইন ওয়েব বেসড একটা মাধ্যম, সেখানে বিশ্বের যে কোনো জায়গা থেকে বসে আমরা বিষয়টি দেখতে পাবো। যেহেতু আমরাই যুক্তরাজ্যে আছি, আমাদের মতো আপনার ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সব জায়গাতে এরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সবাই এটি দেখতে পাবেন। এবং এই ওয়েব সিরিজগুলো মূলত যেখানে পাওয়া যায় সেটাকে আমরা ওই প্ল্যাটফর্মকে আমরা বলছি যে ওভার দ্য টপ, মানে আমাদের যে টেলিভিশন ওটিটি প্ল্যাটফর্ম বলছি আমরা। যেহেতু আপনার টেলিভিশন মিডিয়ার বাইরে এই ওয়েবের মাধ্যমে এই চ্যানেলগুলো দেখা যায়, এবং এই চ্যানেলগুলো, এই প্ল্যাটফর্মে আপনাকে ঢুকতে হলে আপনাকে পয়সা দিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করে আপনাকে সেখানে ঢুকতে হবে। ফলে এখানকার এই ওয়েব সিরিজ নিয়ে যে বিতর্কটি বাংলাদেশে হচ্ছে, বিতর্ক বলছি এই জন্য যে আমরা চাই, সবাই চাই যে ওয়েব সিরিজ কিন্তু থাকবে, কিন্তু সেখানে একটু কথা আছে যে কন্টেন্ট নিয়ে কথা উঠেছে, যে বাংলাদেশের যে দুই তিনটি ওয়েব সিরিজের মধ্যে হয়েছে সেগুলোর কন্টেন্ট নিয়ে আমাদের কথা উঠেছে। এবং আপনি দেখবেন যে যারা এগুলো নির্মাণ করেছেন তারা কিন্তু বলছেন যে তারা আন্তর্জাতিক একটি বড় বাজার ধরতে চান এই সিরিজগুলোর মাধ্যমে। এখন সেই জন্য মাসুম ভাই, আপনি যদি একটু আমাকে অনুমতি দেন, 2-3 মিনিটে আমি একটু পেছনের ওয়েব সিরিজের একটু কথা যদি বলে তাহলে ওয়েব সিরিজের গোড়ার কথাটা আমাদের জানা হলো আমাদের দর্শকদের। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে 90 দশকের মাঝামাঝিতে প্রথম আমেরিকাতে দি স্পট নামে একটি ওয়েব সিরিজ, যেটা ওই
ওয়েবটার নামই ছিল দ্য স্পট। সেটির মাধ্যমেই মূলত নিউ ইয়র্কের নির্মাতা স্কট জাকারিন তিনি এই ওয়েব সিরিজের যে আইডিয়াটা, যে ধারণাটা, সেটা তিনি নিয়ে এসেছিলেন। হ্যাঁ, এটা ওয়েব নির্ভর একটা ছিল, এবং ওই ওয়েব সিরিজটি বেসিক্যালি দৈনন্দিন একটা যারা অভিনেতা অভিনেত্রী ছিল তারা এক জায়গায় ক্যালিফোর্নিয়ার একটা বিচ হাউসে ছিল। সেই বিচ হাউস থেকে তাদের প্রতিদিনের যে ভিডিও, ছবি, এসব ওইখান থেকে আপলোড করা হতো, তারা কি করছে না করছে এই বিষয়টি ছিল। এবং এটা ধারাবাহিকভাবে 95 থেকে 97 পর্যন্ত 2 বছর কিন্তু চলেছিল, এবং সেটি প্রশংসিত হয়েছিল। এবং সেখানে এইটির জন্য সেই স্পট পুরস্কারও পেয়েছিল সেই সময় বিভিন্ন জায়গায়। এবং সেইখান থেকে আবার এটার সাথে যখন দেখা গেল যে এটা একটা বাজারে ভালো বাণিজ্যিক একটা চেহারা তৈরি করেছে, সেখানে তখন আপনার যারা মিডিয়া জায়ান্ট তারা যুক্ত হয়েছে। তখন দেখা গেল যে ওই জাকারিন যেভাবে শুরু করেছিল সেখান থেকে একটু সরে এসেছে ওয়েব সিরিজ। সেখানেও কিছু বিতর্ক ছিল। আবার দেখা যাচ্ছে যে 00 দশকের দিকে এসে পশ্চিমা বিশ্বে আপনার এটা আরো জনপ্রিয় হতে শুরু করে। আর যদি ধরেন 2013 সালে এসে যে আপনার নেটফ্লিক্স তারা তাদের নেটফ্লিক্সে যে ওয়েব সিরিজ প্রচার করেছিল সেটার জন্য 65তম প্রাইস টাইম এমি অ্যাওয়ার্ড অর্জন করেছিল। সেই সময়ে 3টি সিরিজ হয়েছিল। সেই সময়ে একটি হচ্ছে হাউস অফ কার্ডস, এবং এরেস্টেড ডেভেলপমেন্ট, এবং হ্যামলক গ্রোভ। এই সম্মাননার জন্য তখন এই 3টি ছবি মনোনীত হয়েছিল। এবং এটি বিশ্বের ওয়েব সিরিজের প্রথম বিশ্বের যে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে শুরু করলো, এইটি তো প্রথম স্বীকৃতি। এবং আপনি দেখবেন যে বিউ ইউরেনামস এর হাউস অফ কার্ডস এটি আমেরিকার পলিটিক্যাল একটা থ্রিলার ছিল, হ্যাঁ, যেটি এতে নির্মম রাজনৈতিক বাস্তবতা, ক্ষমতার অপব্যবহার, হ্যাঁ, বিষয়গুলো সেগুলো সেখানে এসেছিল, এবং বাস্তব ঘটনা এবং একটা উপন্যাসের অবলম্বনে সেটি নির্মাণ করা হয়েছিল। সেটি এবং বাকি দুটি অ্যারেস্টেড ডেভেলপমেন্টকে ওয়েব সিরিজ ঠিক বলা যাবে না, কারণ সেটি ফক্স টেলিভিশনে সেটা অন এয়ার করা হয়েছিল। তবে হ্যামলক গ্রোভ সেটা ওয়েব সিরিজ, সেটি প্রচারিত হয়েছিল সেটিও নেটফ্লিক্সে। এই 3টি নির্মিত হয়েছিল আমেরিকায়। হ্যামলক গ্রোভের কাহিনী একটি দরিদ্র অঞ্চলের বিষয় নিয়ে, চাকরিচ্যুত মানুষের, এবং সেখানে দুটি তরুণীর খুনের ঘটনাকে কেন্দ্র করে এটা এই ঘটনার বিস্তার। এবং এখন আপনারা শুনবেন, আমি দেখেছি যে বাংলাদেশে যে অনুষ্ঠানগুলো হচ্ছে এই ওয়েব সিরিজ বিষয়ে, সেখানে বলছে যে এখন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইংরেজির পরে স্প্যানিশ ভাষার যে ওয়েব সিরিজগুলো, সেগুলো খুব জনপ্রিয়। এবং সেখানে আমরা দেখলাম যে একটু খোঁজ খবর নিয়ে, সেখানে দেখবো যে মানি হায়েস্ট নামের যে ওয়েব সিরিজ স্প্যানিশ ভাষার, সেটি বেশ জনপ্রিয়। সেটির বিষয় হচ্ছে সালভাদর ডালির মুখোশ পরে 8 জন চোর একটা জায়গায় ঢুকে একটা জায়গা দখল করে, সেখানে তাদের যে আইডিয়া সেটা পুলিশের মাধ্যমে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেই বিষয়টা হলো কাহিনী। এবং এলিট, যেটা একটা প্রাইভেট স্কুলের মধ্যে, তাও ছাত্রদের মধ্যে 2টা গ্রুপের খুনের ঘটনাকে কেন্দ্র করে। এবং কেবল গার্লস, যেটাকে আপনার লাস সিকাস ডেল কার্লি স্প্যানিশ ভাষায় বলছে, এটা 1920 সালের একটি টেলিফোন কোম্পানিতে 3 রমণীর বিভিন্ন ভাবে যে রোমান্স, আধুনিকতা বা ব্যবসাকে প্রসার করবার জন্য যে ঘটনা, সেখান থেকে। এবং আরো অসংখ্য ওয়েব সিরিজ রয়েছে স্প্যানিশ ভাষায়, হ্যাঁ, সেগুলো আমরা নামগুলো বলছি না, প্রচুর এখন জনপ্রিয়। মাসুদ ভাই, আমি আপনার কাছে আসতে চাই। আমরা একটা ওয়েব সিরিজের স্বল্প পরিসরে একটু বলবার চেষ্টা করেছি ব্যাকগ্রাউন্ডটা, যে ওয়েব সিরিজ গুলো কথা আমরা আরো বলবো যে বিশ্বের কোন পর্যায়ে ওয়েব সিরিজ এবং কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে এখন, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমরা শুরুতে একটু বলতে চাই যে ওয়েব সিরিজ কিন্তু একটি সম্ভাবনাময় জায়গা, সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। পুরো বিশ্বে আমরা চাই যে আমাদের যে শিল্প সংস্কৃতি, আমাদের যে নাটক, আমাদের যে গান, এসব বিষয়গুলো আপনার ওটিটি প্ল্যাটফর্মে যে শুধু সিনেমা যাবে তা না, আমরা পরিসংখ্যানেও দেখেছি যে বিভিন্ন বিষয় কিন্তু এখানে আছে। সেখানে এখন যে 3টি ছবি হয়েছে আমরা দেখছি যে ওটিটি প্ল্যাটফর্মের জন্য, এগুলো নিয়ে যে বিতর্কটি চলছে, এটি আপনারা কন্টেন্ট নিয়ে কথা বলছেন। কন্টেন্টের যে বিষয়গুলো সেখানে চলে আসছে, সরাসরি অনেকগুলো বিষয় আসছে। তো এই বিষয়গুলোর কোন জায়গাটা আপনার মনে হয়েছে যে না, আমাদের এই জায়গাগুলোকে পরিমার্জন বা সংস্কারের দরকার আছে? ধন্যবাদ মিল্টন ভাই। ভালো যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে সুদূর লন্ডন থেকে।
এই বিষয়ে কথা বলার জন্য, কারণ অনেকেই হয়তো দেখছেন যে আমি কথা না বললেও অনেকেই ধরে নিচ্ছেন যে এই বিষয়ে আমি খুবই সোচ্চার। আমি এই বিষয়ে সোচ্চার একদিক থেকে যে যখন বিষয়টি উত্থাপিত হয়েছে আমি প্রথম ব্যক্তি যিনি টেলিভিশনে যে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। এরপরে আমাকে নানান চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হয়েছে, আমার মতামত জানতে চাওয়া হয়েছে, এবং সবসময় মনে করা হয়েছে যে আমি ওয়েব সিরিজ বিষয়ে হয়তো খুবই স্কেপটিক, আমি এটা চাই না। এই ভুল ধারণাটা তৈরি করা হয়েছে এই কারণে যে আমরা কয়েকজন মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ওয়েব সিরিজ এমন একটা এভিনিউ আমাদের দেশে ওপেন হয়েছে যেটির অর্থনৈতিক সম্ভাবনা বিপুল। আমরা টেলিভিশনে নাটক করে যা পাচ্ছি, আমি জানি না আমার কথা মানে ঠিক পরিষ্কার মতন, আমার কাছে খুব পরিষ্কার বিষয় যে এটির অনেকে মিলে আমরা বলার চেষ্টা করেছি যে এটির অর্থনৈতিক সম্ভাবনা বিপুল। এই অর্থনৈতিক সম্ভাবনা বিপুল কেন বলছি আমরা? কারণ আমরা টেলিভিশনে নাটক করতে গেলে, চ্যানেলগুলোতে নাটক করতে গেলে যে পরিমাণ অর্থ আমাদেরকে দেওয়া হয় একটা নাটক তৈরির জন্য, সেই অর্থের চাইতেও এটি হয়তো 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ, যাই হোক, সেই দিক থেকে বলা হচ্ছে যে এটা একটা খুবই সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। এবং এই ওয়েব সিরিজ করলে আমরা কিভাবে লাভবান হব, আমাদের মুক্তমনা ডিরেক্টররা কিভাবে লাভবান হবেন, মুক্তমনা শব্দটিকে আমি খুবই কোট করছি। কেউ কেউ যারা ওয়েব সিরিজ নিয়ে কথা বলার চেষ্টা করছেন তারা কেউ কেউ মুক্তমনা শব্দটিকে জুড়ে দিয়ে অন্যদের সাথে নিজেদেরকে পার্থক্য করার চেষ্টা করছে, কিন্তু অন্যদের সাথে নিজেদেরকে পার্থক্য করার জন্য মুক্তমনা বলে আমার মনে হয় না যে খুব বেশি গুরুত্ব পায় বা বলে আলাদা আলাদা করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে যে যেহেতু আমরা বিশ্বমানের একটু বেশি বাজেট পাবো, সেহেতু আমরা বিশ্বমানের আন্তর্জাতিক মানের প্রোডাকশন বানাতে পারবো, ঠিক আছে, আর আধুনিক হতে পারবে। এই যে আধুনিক, মুক্তমনা এবং বিশ্বমানের এই 3টি শব্দকে আসলে আমি আমার বোধহয় এই আলোচনার ক্ষণে ক্ষণে বা ভেতরেই আমি ব্যাখ্যা করতে পারবো। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির উত্তর হচ্ছে এই যে আপনি যে 3টি সিরিয়ালের কথা বলেছেন তার কোন জায়গায় আমাদের মানে আমরা পছন্দ বা অপছন্দের বিষয় আসছে বা কোন জায়গাটাকে গ্রহণ করতে চাচ্ছি। স্পেসিফিক আমি বলি যে 3টা সিরিজ যে আমরা কথা বলছি সেটা হচ্ছে শিহাব শাহিনের আগস্ট 14 এবং ওয়াহিদ তারেকের বোমেরাম এবং সুমন আনোয়ারের সদর ঘাটের টাইগার, এই 3টা। ঠিক আছে, আমি জানি। আচ্ছা, আমি আগে বলিনি যে এই যে কোন জায়গায় আমাদের সমস্যা বা কোন জায়গায় আমরা গ্রহণ করছি বা বর্জন করছি, এই জায়গাটিতে আমার একদম পরিষ্কার কথা, আমি শিল্পের গ্রহণ বর্জনের কোনো দায়িত্ব নিতে চাই না। শিল্পের গ্রহণ বর্জনের দায়িত্ব দর্শকের। এখন ওনারা বলছেন বা আমরা বলছি, আপনি ওটিটি ওভার দ্য টপ প্ল্যাটফর্মে যে কথাটা বলেছেন, এই প্ল্যাটফর্মে বেশি দর্শক দেখেন না, মানে দর্শক নিজে সিলেক্ট করতে পারে, সেই জন্য হয়তো আপনারা এই প্ল্যাটফর্মের জন্য বানাচ্ছেন, এটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে ঠিক আছে, আপনি যদি ওটিটির জন্যই বানিয়ে থাকেন তাহলে এটি ইউটিউবে কিভাবে আসলো, এই অপরাধটি আপনাকে স্বীকার করতে হবে। এখন দেখেন, আমরা কিন্তু বারবার বলছি যে এটি একটি বিপুল অর্থনৈতিক সম্ভাবনার প্ল্যাটফর্ম। এই যখন অর্থনৈতিক শব্দটি আসছে, অর্থনৈতিক মানে তাতে প্রফিট বা মুনাফার বিষয়টি আসছে। আপনি যে টাকাটি পাচ্ছেন সেই টাকাটা পুরো খরচ করে যদি আপনি একটা প্রোডাকশন বানান তাহলে সেটা কিন্তু মুনাফার বিষয় নাই। কিন্তু আপনি অর্থনৈতিক সম্ভাবনা যখন বলছেন সেটি আপনার পকেটের অর্থনৈতিক সম্ভাবনার কথা বলছেন, নিশ্চয়ই ওই প্রোডাকশনের জন্য অর্থনৈতিক সম্ভাবনার কথা বলছেন, মানে আপনি অ্যাজ ডিরেক্টর বা প্রডিউসার এই কথাটি বলছেন। এখন একটা খুবই বড় টার্ম আছে, এটা 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 পুঁজিবাজারে গেলে এটা বোধহয় স্বপন ভাই আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। যখন পুঁজিবাজার সমাজ যাবো, যখন কনজুমারিজমের পাল্লায় আমরা পড়বো, যখন বলবো অর্থনৈতিক সম্ভাবনা, তখন যে শব্দটি আসে সেই শব্দটি হচ্ছে মুনাফা বা প্রফিট। আর প্রফিটের সাথে সবথেকে গুরুত্বপূর্ণভাবে জড়িত থাকে যে শব্দটি, সেটি হচ্ছে প্রফিটিয়ারিং। প্রফিট হচ্ছে মুনাফা। আপনি একটি দ্রব্য বানিয়েছেন, সেই দ্রব্যটি যে টাকা খরচ হয়েছে তার চেয়ে 20% বেশি নিয়ে আপনি বিক্রি করবেন, কারণ আপনি একটা সার্ভিস দিচ্ছেন। সুতরাং
প্রফিটে আমার কাছে কোনো আপত্তি নাই, কিন্তু যখন সেখানে প্রফিট টিয়ার মুনাফা লোভ বা মুনাফার মোহ যুক্ত হবে তখন আমার আপত্তি আছে। কি জন্য আপত্তি আছে? যে তখন আপনি প্রফিটিয়ারিং মানে আপনি চেষ্টা করবেন আপনার প্রফিটকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ করার জন্য। এখন বস্তু তো একই, যে প্রোডাক্টটি আপনি বানিয়েছেন সেই প্রোডাক্টটি একই। এখন আপনি বস্তুর মুনাফা কিভাবে 4 গুণ করবেন? প্রফিটিয়ারিং এর মাধ্যমে। সেটি কিভাবে সম্ভব? যে এই বস্তুটিকে এমন ভাবে পরিবেশন করবেন আপনি, যে উৎপাদন করেছেন সেটিকে এমন ভাবে পরিবেশন করবেন যেন দর্শকের চাহিদা বাড়ে, এবং দর্শকের চাহিদা বাড়লে আপনি ডিমান্ড এন্ড সাপ্লাই ইয়েতে বিবেচনা যদি যান, দর্শক যখন চাহিদা বাড়বে তখন ওইটি আপনি অনেক বেশি মূল্যে বিক্রি করতে পারবেন। আপনি বলছেন যে এইটি পাইরেটেড হয়ে আপনার ইউটিউবে চলে এসেছে, শুধু পাইরেটেড বা আপনার ইচ্ছাকৃত হোক, আমরা এটাকে মনে করছি যে ইউটিউবে আসলে এটি একটি ওপেন প্ল্যাটফর্ম, যে কেউ এখানে একটু আপনাকে থামাই। এই যে আপনার ওটিটি প্ল্যাটফর্ম থেকে এটার বিভিন্ন অংশগুলো বা এক একটি পর্ব যে ইউটিউবে আসলো, এটি কিভাবে এসেছে, যারা নির্মাতা তাদের কাছ থেকে আমি অনেক জায়গায় খুঁজেছি, আমি তেমন কোনো ব্যাখ্যা এটার আমি পাই। এখানে একটা বিষয় আছে যে বাংলাদেশে সাইবার সিকিউরিটির যে বিষয়টা, সেটা কতটুকু মজবুত, যে কেউ হ্যাকাররা চাইলে সেখান থেকে হ্যাক করে সেখান থেকে কোনো একটা অংশকে এনে ওপেন যে প্ল্যাটফর্ম সেটা পৃথিবীর যে কোনো জায়গায় ঘটতে পারে, পৃথিবীর যে কোনো জায়গায় ঘটতে পারে। আপনি যখন ওটিটির জন্য একটি বানাচ্ছেন, কন্টেন্ট বানাচ্ছেন, তখন আপনার দায়িত্ব সেটি যেন কোনোভাবে পাইরেটেড না হয়, না হয়, এটা তো আপনার দায়িত্ব। আপনি যদি সেই সিকিউরিটিটা না করতে পারেন, তাহলে আমি বুঝতে হবে যে আপনার ওই দুর্বলতাটির কারণে আপনি ওটিটি প্ল্যাটফর্মে কোনো কন্টেন্ট আপলোড করার রাখেন না, অধিকার রাখেন না। এটা খুব পরিষ্কার কিন্তু, এবং আমরা খুব সহজেই সেটা ধরে নিতে পারি যে এটাকে পাইরেসি বলা হচ্ছে অথবা এটাকে হ্যাক বলা হচ্ছে। সেটির ভিতরে ওই যে প্রফিটিয়ারিং এর একটা নিশ্চয়ই কোনো বিষয় আছে। এ বিষয়ে তারা অবশ্য আমাদের কাছে, আপনি জানেন যে আমরা 4টি সংগঠন মিলে, এখানে রাইটার্স গিল্ড আছে, এখানে ডিরেক্টরস গিল্ড আছে, এখানে অ্যাক্টরস ইকুইটি আছে, এবং এখানে প্রোডিউসার্স গিল্ড আছে, প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন আছে। আমরা সবাই মিলে, আমাদের কাছে এই 3 জন নির্মাতাও বলেছেন যে আমরা দুঃখ প্রকাশ করছি এই ইয়েতে চলে আসাতে আমরা দুঃখ প্রকাশ করছি। তারা 3 জনই লিখিতভাবে এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। যারা এনেছেন তারাও এটার জন্য লিখিতভাবে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ফলে বিতর্কের যে প্রশ্নটি থাকছে, বিতর্কের প্রশ্নটি আর এখন নাই। এবং আপনি 14 আগস্টের কথা বলেছেন, 14 আগস্ট তাদের যে অংশটি নিয়ে দর্শকের দিক থেকে বিতর্ক উঠেছিল, আপত্তি উঠেছিল, তারা সেই অংশটুকু বাদ দিয়ে এখন সেটা বিঞ্জে তাদের নিজের প্ল্যাটফর্মে এটা এখন পাওয়া যাচ্ছে। ফলে বিতর্ক শব্দটিকে আমি আর গ্রহণযোগ্য বলে মনে করছি না ঠিক এই মুহূর্তে। কিন্তু আপনি যে বলেছেন কোন জায়গায় আপনাদের আপত্তি ছিল, আমার আপত্তি ছিল যেইখানকার জিনিস, যখনকার জিনিস। আপনি ইউকেতে থাকেন, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যেটাকে বলছি যে সার্টিফিকেশন। আপনি একটা ফিল্ম দেখতে গেলে ইউ থেকে শুরু হয়, সেটা পিজি, প্যারেন্টাল গাইড, তারপর 12, 15, 18 এটা দিয়ে শুরু হয়। বাংলাদেশে আপনি যেটা দুর্বলতা, সাইবার সিকিউরিটি দুর্বলতার কথা বলেছেন, সেটি আরেকটা দিক। আমাদের মন্ত্রী জনাব মুস্তফা জব্বার, উনি নিজেই কিন্তু বলেছেন যে আসলে তাদের খুব বেশি নিয়ন্ত্রণ এটির উপরে নেয়। সেটি অন্য প্রসঙ্গ, অন্য কোনো প্রশ্নের প্রেক্ষিতে হয়তো আমি উত্তর করতে পারবো। কিন্তু এখন যে জায়গাটিতে সার্টিফিকেশন নাই, সেই আমাদের যেটা হওয়া উচিত যে ভাই, আমি আমার স্বাধীনতা নিয়ে আমার সেট অফ দর্শক, সিলেক্টেড সেট অফ দর্শকের জন্য, সিলেক্টেড প্ল্যাটফর্মের জন্য আমি সিলেক্টেড কন্টেন্ট বানাবো। কেউ বলবে না আপনাকে, আমি অন্তত কোনোদিন বলবো না যে আপনি এটি বানিয়েন না, এর সাথে শিল্প যায় না, সংস্কৃতি যায় না। কারণ আমি বিশ্বাস করি দেশের সংস্কৃতি যদি আমার হয়, দেশের সংস্কৃতি তারও, যিনি এটি বানাচ্ছেন। তিনি যদি দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা না করতে চান, তাহলে সেটি তার স্বাধীনতা, আমার কিছু বলার নাই। গ্রহণযোগ্য বর্জনের বিষয় তো দর্শকের উপর থাকছেই। ফলে কাউকে মানা করার জন্য এটি করো না, পুলিশিং এর জন্য আমি মনে করি না কোনো গুরুত্ব দেওয়ার দরকার আছে।
আপাতত আমি এইটুকুই বললাম। আমি হ্যাঁ, জানি ধন্যবাদ। আমরা একটু আলমগীর হক স্বপন আপনার কাছে যাই। আপনি এতক্ষণ শুনলেন যে মাসুম রেজা ভাই যে বিষয়টি বলেছেন, এর মধ্য থেকে আপনি নিশ্চয়ই কন্টেন্টের যে বিষয়টা সেটি আপনি জেনেছেন। নিশ্চয়ই এর আগেও আপনি যে ওয়েব সিরিজের যে কন্টেন্ট গুলো হয় সেই বিষয়গুলো আপনি দেখেছেন। এখানে যারা নির্মাতা তারা বলা হচ্ছে, তারা বলছেন যে এই যে ওয়েব সিরিজের যে কন্টেন্ট গুলো সেগুলো বেসিক্যালি পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা বাঙালি, যেমন মনে করেন আমরা যুক্তরাজ্যে থাকি, আমেরিকাতে থাকে, পুরো বিশ্বে ছড়িয়ে আছে বাঙালিরা। ইভেন আপনার এই সিরিজের নিচে যদি সাবটাইটেল দেওয়া হয় বিভিন্ন ভাষায়, ইংরেজি এবং বা অন্য ভাষায়, যেমন স্প্যানিশ, আমি দেখেছি স্প্যানিশ যে ওয়েব সিরিজ গুলো সেগুলো ইংরেজি, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কয়েকটা ভাষার কিন্তু সাবটাইটেল আছে। তাহলে এই এখন আপনি যেহেতু বাংলাদেশে বসে একটা ওয়েব সিরিজ আপনি তৈরি করছেন, তাহলে আপনার বাংলাদেশকে কিন্তু আপনি প্রেজেন্ট করছেন, আপনি আপনার কালচার, আপনার সংস্কৃতিকে আপনি প্রেজেন্ট করছেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা যারা আছি দেশের বাইরে, তাদের যদি টার্গেট করা হয় যে না আমরা যে কোনো ধরনের কন্টেন্ট নিতে অভ্যস্ত, তাহলে ওনারা সেভাবে যে কোনো ধরনের কন্টেন্টকে সামনে নিয়ে এসে এটা প্রেজেন্ট করবে, এটি এটি কতটুকু যুক্তিযুক্ত হবে বলে মনে করেন আপনি? আলমগীর হক সব। আমি প্রারম্ভে বলে রাখি যে শুরুতে সঞ্চালক মিল্টনের রহমানের যেই কথাবার্তাগুলো শুনতে পাইনি, বেশ ডিস্টার্ব করছিল। মাসুম রেজারও অনেক সময় আমার এখানে অনেক কথা ধরতে পারিনি। হ্যাঁ, তো যাই হোক, এখন এই প্রশ্নটা উত্তরে বলছি। একটা ব্যাপার কি, আমরা এখন পোস্ট মিলেনিয়াম যুগে এসে পড়েছি। এখানে এখন যেই শিল্প সত্তা যাই, যে ধরনের শিল্প মাধ্যমে কাজ করি না কেন, আমরা একটা ডিটারমাইন্ড একটা অবস্থা থেকে যাই। সেখান থেকে আমরা আবার পরিবর্তনের চেষ্টা করি, একটা নতুনত্বের ব্যাপার করি। এই যে ফুকুইয়ান একটা প্রেমিসে থাকি, ট্রান্সগ্রেশন। এখন শিল্প সাহিত্যে সব ট্রান্সগ্রেশন। এই ট্রান্সগ্রেশনের ব্যাপারটা আমি এখন দেখছি এই ওয়েবজিন সিরিজগুলোতে, ওয়েব সিরিজগুলোতে এই অবস্থা দেখছি। সেটা স্প্যানিশ ওয়েবজিন হোক, পশ্চিমবঙ্গের এই ওয়েবজিন হোক, আর আমাদের দেশেও দেখছি। এখানে অবাক লাগলো, আমি কিছু স্নিপেট দেখলাম। স্নিপেট গুলোতে এই একটা বর্ণনায়, ভিজুয়ালি ডকুমেন্টারিতে দেখাচ্ছে কি কি ছবি হচ্ছে, কি কি অবস্থা। এর আগে আমি সঞ্চালকের সাথে কথাবার্তার কারণে আমি সব জেনেছি। আমি আসলে এই বাংলাদেশের যে ওয়েব সিরিজের ব্যাপারে আমি জানতাম না, এটা বলে রাখি। আমি মাত্র সপ্তাহ খানেক আগে ধারণা করা এবং এর ভিতরে অন্বেষণ করার চেষ্টা করছি। তো যে কথা বলছিলাম যে ট্রান্সগ্রেশন ফুকুইয়ান ওয়ার্ল্ডে আমরা দেখছি যে কন্টেন্টের কোনো বালাই নেই। কন্টেন্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, লিখছে, বা ছবি তৈরি হচ্ছে। ওয়েবজিন সিরিজটাও ওই আমি ট্রান্সলেশনের দৃষ্টিতে দেখছি যে এখানে থিওলজিক্যাল কনসেপ্ট না, এটা হচ্ছে পশ্চিমে একসময় আমার বিমূর্তি চিত্রকলাটাকে প্রাধান্য দিচ্ছিল, যে এই বিমূর্তি চিত্রকলা আন্তর্জাতিকতা, কিন্তু না, পাশাপাশি ভারতবর্ষে যে ফিগারেটিভের কাজ সেগুলো আন্তর্জাতিকতা পায়। আর আমাদের এই শিক্ষক মন্ডলী যারা এই পুরোহিত্য করে আসছে, অ্যাবস্ট্রাকশন দিয়ে আমাদের পরিচয় করাতে চায় আন্তর্জাতিকতা। অদ্ভুত ব্যাপার। আমাদের একটা সময় গ্রুপ বলে গ্রুপ ছিল ফিগারেটিভ, তারাও ওই সেই ক্ষমতাবান শিক্ষকদের ভেতরে পড়ে দুই একবার জল পান করে ওনারা অ্যাবস্ট্রাক্ট শুরু করে দিলেন। এটা দুঃখজনক। তেমনি এই আন্তর্জাতিকতার প্রয়াসে আজকাল যেই নেটফ্লিক্স, হইচই, অমুক টমুক এসবের ধারায় যে ছবিগুলোর প্রসার বর্ধন করতে গিয়ে, আন্তর্জাতিকতার পরাকাষ্ঠা দেখাতে গিয়ে, আমাদের ঘরের ছবির নিজস্বতা অন্বেষণ করার আগেই এইসব ধরনের ট্রান্সগ্রেশনাল এলিমেন্টস, অশ্লীলতার কথা আসছে। তো এরকম জিনিসগুলো আমাদের যতই কতটুকু বলবর্ধন করবে এ নিয়ে আমার শঙ্কা আছে, যেহেতু আমরা সেরকম পোস্ট মডার্নিস্ট সমাজের কেউ নই। আমাদের পুঁজির যেই অর্থনীতির যে বলয়, যে কাঠামো, সেটা হচ্ছে মিশ্র অর্থনীতির কাঠামো। এটা না সোশ্যালিস্ট, না
আহ, পুঁজিবাদী ক্যাপিটালিজম। তো এই মিশ্র অর্থনীতির দেশে পশ্চিম থেকে যা পাচ্ছি তা অকাতরে গ্রহণ করছি, কিন্তু কোনো ফিল্টারেশন নাই, কোনো সিস্টেম নাই যে এটা আমাদের নিজস্বতা দেখাতে গিয়ে আমরা কিছু এলিমেন্ট আনছি বল্গধারায়, যে ভীষণ রকমের লোকাল ডায়ালেক্ট দিয়ে হোক, যে করে হোক অপভাষার ব্যবহার করছি, গালি দেওয়া, এইসব জিনিসগুলো আমাকে বলতে পারেন যে এক ধরনের মার্জিত রূপের ব্যাপার কথা বলছি। কিন্তু মার্জিত ব্যাপারের মধ্যে থেকেও অশ্লীলতা আসে, এটা প্রেজেন্টেশনের উপরে, পরিচালকের দৃষ্টিভঙ্গির উপরে। কিন্তু এই এই ওয়েব সিরিজের ছবিগুলো দু একটা যা দেখলাম যে সেখানে যে যৌনতাটা যে খুবই প্রাসঙ্গিক ভাবে আসছে বা আসতে পারতো বা অন্যভাবে, বা ওটার এত জুৎসই প্রয়োজন ছিল কি, সেটা নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে। তো আমি আবার একটু ওদিক দিয়ে রক্ষণশীল, বুঝতেই পারছেন যে আমি ভাবছি যে আমাদের সমাজটা এত প্রস্তুত নয় যে পরিবারের মানুষজন এইসব ছবি দেখবে। এখনো নেটফ্লিক্সে বলুন বা অন্যান্য ইয়েতে বলুন, এখনো অনেক ওয়েস্টার্ন ছবিও আমরা বাবা মা পরিবারের সাথে দেখি না। অনেক অনেক পরিবার আছে, মধ্যবিত্ত পরিবার, তারা ওই ব্যাপারে প্রস্তুত নয় এখনো। মানে এই বিষয়, এই কন্টেন্টের বিষয়ে আমাদের একটু মনে হয় সচেতন হওয়ার ব্যাপার আছে। এখন একটা কথা বলে রাখি যে হঠাৎ সেদিন দেখলাম যে এই ওয়েব সিরিজ আমাদের তারিক আনাম অভিনয় করছেন, অনেক নাম করা অভিনেত্রীরা অভিনয় করছেন, সেটাও দেখছি, দেখে একটু অবাক হলাম যে ছবিগুলো, কন্টেন্ট গুলো বৈচিত্র্য আছে এবং বিষয়বস্তুগুলোকে এটার যেই কন্টেন্টের ভিতরেই যে যৌন দৃশ্য অবতারণা বা গালিগালাজ, আমাদের প্রান্তিক জনের মানুষের চিত্রকলা, ছবির জীবনের কথা যেমন আসছে, সে সাথে তাদের ভাষা আসবে, তাদের তাদের বিভিন্ন সংলাপ আসবে, এগুলো তো আসবে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হচ্ছে যে যে ধরনের গালিগালাজ দেওয়া হচ্ছে, হ্যাঁ, পাত্র পাত্রী গালি দিচ্ছে, এমনকি পাত্রীও গালি দিচ্ছেন, পাত্র গালি দেন, আবার এখানে পাত্রীও উল্টো গালি দিতে পারেন, এরকম অবস্থা দেখা যাচ্ছে। কিন্তু এইসব ছবিগুলোর বাজার ব্যাপারটা কিরকম ভাবে হবে জানি না। আমার এটা অবশ্য মাসুম সাহেব ভালো বলতে পারবেন, ধন্যবাদ। মার্কেটিং এর ব্যাপারে আমি বলতে পারি না। হ্যাঁ জি, আলমগীর স্বপন, আসছি আপনার কাছে আবার। আমি আপনি ঠিকই বলেছেন যে আমিও যে ওয়েব সিরিজ গুলো বাংলাদেশের যে তিনটা যেগুলো দেখেছি, সেখানে কিছু ল্যাঙ্গুয়েজ যে ইউজ করেছে, যেগুলো সচরাচর আসলে মিডিয়াতে বা একটা নাটকে বা চলচ্চিত্রে আসা উচিত না। ওই ধরনের কিছু আমরা শব্দ পেয়েছি, ডায়ালগ পেয়েছি, যেগুলো আসলে আমাদের পরিচিত কিছু অভিনেতা অভিনেত্রীর মুখে আরো, হ্যাঁ, সেটি আসলে বেমানারই মনে হয়েছে। এবং আমি বিভিন্ন জায়গার, যে আপনি স্প্যানিশ বলেন বা আমেরিকান বলেন বা এই দেশের বেশ কিছু ওয়েব সিরিজ আমি দেখেছি, এর মধ্যে কোথাও কিন্তু আমি দেখিনি যে এই ধরনের, হ্যাঁ, যে বিষয়গুলো বলছেন যে যে যৌন দৃশ্য, এগুলো এগুলো এখানকার বা আমেরিকার এগুলোতে আছে, কিন্তু তাদের এই বিষয়গুলো নিয়ে আসার মধ্যে একটা প্রাসঙ্গিকতা আছে এবং সেই বিষয়গুলো উপস্থাপন করবার কিন্তু একটা শৈল্পিককরণ কৌশল আছে এখানে। হ্যাঁ, সেই বিষয়গুলো আমাদের এখানে আমরা আমাদের যে তিনটি ছবির কথা আমরা বলছি, সেখানে আমরা খুব কম পেয়েছি। আবার কিন্তু অন্য একটা প্রশ্ন উল্টা আমি মাসুম রাজা আপনাকে করতে চাই। প্রথমেই কিন্তু কোনো শিল্পকে কেউ পুরো বিশ্বের ইতিহাস কিন্তু বলে যে শিল্পকে গ্রহণ করা শুরুতে অনেক আপত্তি থাকে। আপনি কিউবিস্টদের কথা চিন্তা করুন, যে তারা যখন নুড ছবি আঁকছে তখন এইসব ছবি কি, এসব কেউ নিচ্ছে না। হ্যাঁ, আপনি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসেন, যে আমাদের একেবারে সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা প্রথমে আমরা নিচ্ছিলাম না, অনেক সমালোচনা, কিন্তু পরে সেটি কিন্তু বিখ্যাত উপন্যাস হয়েছে। আপনি আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের, আপনি কপিলা এবং কুবেরের বিষয়টিকে আপনি বলছেন যে এটি অনেকটা আপনার ফ্রয়েডীয় মনোবিকলন বলছেন সেটিকে আপনি। হ্যাঁ, তাহলে বুমেরাঙের যে দৃশ্যগুলো বা আপনার আগস্ট 14-এর যে দৃশ্যটা, সেটিকে কেন আপনি সেই শিল্প বিচারে আপনি ফেলতে পারছেন না? না, আমি খুব ভালো প্রশ্ন আপনি করেছেন।
আপনি নিশ্চয়ই 3টি ওয়েব সিরিজের কথা বলছেন, নিশ্চয়ই 3টি ওয়েব সিরিজেরই পুরোটাই হয়তো আপনি দেখেছেন কিংবা অংশবিশেষ আপনি দেখেছেন। আমি আপনাকে বলি, এই যে যৌনতা, আপনি ধরেন মাইকেল অ্যাঞ্জেলোর কথা হচ্ছিল, আপনি বোধহয় বলছিলেন, যদি আপনি সিস্টিন চ্যাপেলের তার ওই যে ক্রিয়েশন অফ হিউম্যান বিং, হ্যাঁ অ্যাডাম, সেই ক্রিয়েশন অফ অ্যাডাম কে তাকে নুড দেখানো হয়েছে। কেন দেখানো হয়েছে? খুব প্রাসঙ্গিকতার প্রশ্নটি খুবই জরুরি। কেন দেখানো হয়েছে? অ্যাডামকে নিশ্চয়ই টাই কোটটাই পরে ক্রিয়েশন অফ অ্যাডাম হতে পারে না, তাই না? ক্রিয়েশন অফ অ্যাডামের জন্য যেইভাবে আমি অ্যাডামকে দেখাবো সেইভাবেই আমাকে দেখাতে হয়েছে। এই যে প্রাসঙ্গিকতা এবং একেবারেই যুক্তিসঙ্গত কারণ, সেটি আলমগীর ভাই কিছুটা বলেছে যে এই যুক্তিসঙ্গততা এই সিরিজগুলোতে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে তা অতটা বেশি ধারণ করে না। সেটি তার কাছে একরকম হতে পারে, আমার কাছে আর একরকম হতে পারে। কিন্তু আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নের উত্তর আমি দিই যে 1962 সাল মানে এখন থেকে অলমোস্ট 60 ইয়ার্স এগো, আমাদের ওই যে ছবিটা আপনি যদি দেখেন, ললিতা ছবিটা যদি দেখেন, এবং তার আরেকটি ছবি আপনার 1988 সালের দিকে আরেকটা ছবি, আইজ হোয়াইট শার্ট, ছবি আপনি দেখেছেন। স্পিলবার্গের গুরুই তিনি, ডিরেক্টরটার নাম আমি বলছি। এনিওয়ে, এই ছবিগুলোতে কিন্তু নুডিটি বা এই যৌনতা শব্দটি আমরা ব্যবহার করছি এই ছবিতে ভরা। আপনি ললিতা যদি দেখেন, সেই আলেকজান্ডার নোবোকভের সেই উপন্যাস যে ঝড় তুলেছিল সেই সময়, হ্যাঁ, তার সিনেমা রূপ কিন্তু ললিতা হয়েছিল। এবং এই সিনেমার ভিতরে যেইভাবে দৃশ্যগুলি এসেছে তা কিন্তু ওই ছবির ওই গল্পের, যে গল্প নোবোকভ লিখেছেন, উপন্যাসটি পড়ার সময়, আবার যদি মনে রাখেন আপনারা, উপন্যাসটি পড়ার সময় আমরা কাগজ দিয়ে মুড়ে, তখন আমার জন্ম হয়নি এনিওয়ে, কাগজ দিয়ে মুড়ে সেই সময়কার মানুষটা পড়েছে, ঠিক আছে, যাতে বাড়ির কেউ না দেখে, কারণ কেউ দেখলে ভাববেন এটি আবার কি পড়ছেন তারা। তাহলে এই যে কিছু রাগঢাক কিছু বিষয় আছে, আর যদি সেই বিষয়টি থাকেও সেইটিকে প্রয়োগে আনতে হলে কতটা শিল্পসম্মত প্রয়োগ হতে হয় সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে। সেটা আজকের থেকে 60 বছর আগে হয়েছে, আর সেই 60 বছর পরে এসে আমি আধুনিকতার নামে যেটি দেখছি সেটি তো একটা রেটেড ইয়েতে। আপনি দেখবেন যে এক্স রেট যে করা হয় তার 1, 2 এবং 3 করা হয়, 3টা এক্স, একটা এক্স, দুটো এক্স, এবং এটা নির্ভর করে কতটুকু আপনি নুড এবং কতটুকু আপনি দেখাচ্ছেন বা না দেখাচ্ছেন। এই যে দৃশ্যগুলি তৈরি করা হয়েছে সেগুলোর যে স্ট্রোক থেকে শুরু করে যা, সেটা কিন্তু ওই ক্যাটাগরিতে পড়ে। আপনি যে শিল্পের যে ক্যাটাগরি, শিল্পের ক্যাটাগরি পড়ছে না কিন্তু। ফলে কুবেরের যে উদাহরণ টেনেছেন, আমি ললিতার উদাহরণ টানলাম, আইজ হোয়াইট শার্টের উদাহরণ টানলাম, এগুলোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। এখন আপনি যদি বলেন এইটি দৃশ্যমান যা 60 বছর আগে, 1946 সালে, ইনফ্যাক্ট 80 বছর আগে এই দৃশ্যগুলো দেখানো হয়েছে, যা দেখানো হয়েছে তাতে যদি আপনি আজকে এটা দেখিয়ে বলেন, আমাকে অন্তত বলেন যে এটা বিশ্বমানের করার জন্য, আন্তর্জাতিক মানের করার জন্য আমরা করছি, তাহলে আমি বলবো যে আপনি দর্শক হিসাবে আমাকে ভীষণ বোকা ভাবছেন, দর্শক হিসেবে ভীষণ বোকা ভাবছেন। এবং এইটা দিয়ে আপনি যতই তাকে তালাবদ্ধ করেন, আপনি দেখেন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি বলছেন আন্তর্জাতিক মান, ঠিক আছে, এবং আধুনিকতা কি? আধুনিকতা কিন্তু একটা সামাজিক চর্চা। সমন ভাই এটাকে ভালোভাবে বলতে পারেন, আধুনিকতা হচ্ছে একটি দৃষ্টিভঙ্গি এবং সামাজিক চর্চা। আপনি একা আধুনিক হতে পারেন না, কখন আপনি একা আধুনিক হতে পারেন না, আপনার সমাজটা আধুনিক হতে হয়। আধুনিকতা একটা আইডিওলজি, যে আইডিওলজিটা আপনি অন্যকে প্রিচ করেন এবং অন্য অনেকেই আপনার দৃষ্টিভঙ্গিতে এসে একটা সামাজিক আচার তৈরি করে। আধুনিকতা হচ্ছে একটা ব্যবস্থাপনা, আধুনিকতা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি, আধুনিকতা একটা প্রকরণ সমাজে। এইটাকে যদি আপনি ভাবেন, আবার আপনি বলছেন যে আমি যেটি তৈরি করছি তা তালাবদ্ধ থাকবে, ওটিটি আপনার ওটাতে পে করতে হবে এবং ঢুকতে হবে, পে করতে হবে এবং ঢুকতে হবে কিভাবে? বাংলাদেশের নেটফ্লিক্সের কথা আপনি বলছেন, নেটফ্লিক্সের মোট সাবস্ক্রাইবার হচ্ছে 5 লাখ, অনেক। আপনি যে ওটিটি করছেন এই দৃশ্যাবলী দিয়ে তার সাবস্ক্রাইবার কতজন হবে? 2 লাখ। এখন আপনি
বলার সময় বলছেন 35 কোটি বাঙালি, মানে আপনি সারা বিশ্ব এবং পশ্চিমবঙ্গকে যোগ করছেন 35 কোটি বাঙালি। এই 35 কোটি বাঙালি বলছেন যে আমার 35 কোটি দর্শক বলে আপনি আন্তর্জাতিক মান এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা বলছেন, কিন্তু আপনার সাবস্ক্রাইবার খুব বেশি হলো 2 লাখ হবে না 10 লাখ হবে। এখন 35 কোটির তুলনায় 10 লাখ আপনার আমরা বলছি যে এখানে এই ওয়েব সিরিজ গুলোর মধ্যে সাবটাইটেল সংযোগ করা হবে বিভিন্ন ভাষায়, তাহলে এটি আমাদের বাংলা ভাষাভাষীর বাইরেও তো যাওয়ার সম্ভাবনা আছে। তাতে অসুবিধা নাই তো, আপনার তো একটা দেশে আপনার হওয়ার পরে কতটুকু আপনার হবে। আপনি যে এই যে আপনি হইচয়ের কথা বলছেন, আপনি কতবার সাবটাইটেল দিয়ে দেখতে আসবেন? আপনার নেটফ্লিক্স তার অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আপনি যে বলছেন এটা তো মানে খুব প্র্যাকটিক্যাল বিচার করতে হবে। এখন 35 কোটি দর্শক কিন্তু আপনার নয়, আর 35 কোটি দর্শককে যদি আপনি দেখাতে চান তাহলে 35 কোটি দর্শক কি দেখবেন সেটা যদি আপনাকে নজরে রাখতে হবে, আপনার কন্টেন্টটা সেই অনুযায়ী হতে হবে। আর আপনি যদি মাত্র 2 লাখ দর্শকের জন্য বানান এবং বলেন যে আন্তর্জাতিক মান, আধুনিকতা এবং কি বলেন নাম অর্থনৈতিক সংস্থান, আমি মনে করি আপনি বোকার রাজ্যে, বোকার স্বর্গে বসবাস করছেন। তবে আমি বারবার বলে দিচ্ছি যে এটি হতে হবে, ওটিটি প্ল্যাটফর্মে আমাদের প্রোডাকশন হতে হবে। আপনি যেটা নিয়েই বানান তার একটি সার্টিফিকেশন থাকতে হবে এবং সেই সার্টিফিকেশন অনুযায়ী কোন সময় চলবে সেটি নির্ধারণ করে আপনি এটি বানাবেন। এখন আপনার কাছে নেটফ্লিক্স, আপনি দেখেন নেটফ্লিক্স তো আপনি নিজের টাকা দিয়ে ঢুকে তারপরে আপনি দেখেন। আপনি যদি বিচার করেন নেটফ্লিক্স আমারও আছে, ধরেন নেটফ্লিক্স কেউ কখনো মোবাইলে দেখেন না, নেটফ্লিক্স কিন্তু তার বড় টেলিভিশনটাতেই দেখেন, নয় কি? আপনি কিভাবে নেটফ্লিক্স দেখেন? সারা বিশ্বে নেটফ্লিক্স হয়তো ঠিক আছে আপনি চলার পথে বসে বসে বাসে যাচ্ছেন নেটফ্লিক্স দেখছেন, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যখন পারিবারিক পরিবেশে দেখছেন নেটফ্লিক্স কিন্তু আপনি আপনার টেলিভিশনেই দেখছেন, নেটফ্লিক্স আপনার টেলিভিশনেই আসে। ফলে নানান বিতর্ক আছে, কিন্তু সেই বিতর্কের ডামাডোলে যেন ওটিটি এই সম্ভাবনাটি কখনোই যেন বিনাশ না হয় এবং আপনার স্বাধীনতাও যেন বিনাশ না হয়। বাচ্চু ভাই একটা কথা বলেছেন যে স্বাধীনতা থাকতে হবে, কিন্তু সেটা যেন বলি আমি স্বেচ্ছাচারিতা করেন, আপত্তি নাই আমার, কিন্তু সেই স্বেচ্ছাচারিতা যেন অন্যকে আপনি কিন্তু আমি বাচ্চু ভাইয়ের কমেন্টটাই উনি যে কমেন্টস করেছেন ফেসবুকে আমি দেখেছি, সেটি আমি বলতে চাচ্ছিলাম আপনাকে যে শিল্পীর যে স্বাধীনতা বা সেন্সর বোর্ড, উনি বলছেন যে কোনো সেন্সর বোর্ডের দরকার নেই, কোনো সেন্সরের দরকার নেই কোনো কাজের, এবং শিল্পীর যে স্বাধীনতা সেখানে আবার উনি পরের যে লাইনটি যোগ করেছেন যে যাতে স্বেচ্ছাচারী কোনো কিছু না আসে বা উপস্থাপন করে না হয়। তাহলে এই কমপ্লিটটা যে করছে এখানে যে আপনি আমাকে স্বাধীনতা দিচ্ছেন, আমি যে আমার যে আইডিয়া সেটাকে আমি ইমপ্লিমেন্ট করে সেটাকে আমি একটা ফিল্ম করে বা ড্রামা করে আমি সেটাকে ওটিটি প্ল্যাটফর্মে দিচ্ছি, তাহলে সেখানে আপনি স্বেচ্ছাচারিতা কোনটাকে বলতে চাচ্ছেন? কোনটাকে বলবেন? না, স্বেচ্ছাচারিতা হচ্ছে যে আপনার স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতা এটা কিন্তু বাচ্চু ভাই যেটা বলেছে তাকে যদি ট্রান্সলেট করি আমি, সেটা আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে সেলফ সেন্সরশিপ। সেলফ সেন্সরশিপ মানে আপনি নিজের চিন্তায় আপনার সৃজনশীলতা কতদূর পর্যন্ত উন্মুক্ত করতে পারেন, সেই সেন্সরশিপের ক্ষমতা আপনার নিজের থাকতে হবে। সেই উন্মুক্ত হওয়া, যেমন ধরেন আমার স্বাধীনতা আছে, এই আমার নাকের আগা পর্যন্ত আপনি আঙুলটি আনার পর্যন্ত স্বাধীনতা আছে, কিন্তু আপনার এই যে আমার আঙুলটি টাচ করে দেওয়ার স্বাধীনতা আপনার নাই, এটি আপনার স্বেচ্ছাচারিতা। এই যে আপনার আঙুল টাচ করতে, আপনার নাকটি টাচ করতে পারবো না, এই বোধটি সেই ক্রিয়েটরের থাকতে হবে যিনি এটা ক্রিয়েট করছেন, সেটা হচ্ছে স্বেচ্ছাচারিতার জায়গাটা। এখন যদি বলেন যে এটাকে আপনি শিল্পে কিভাবে ট্রান্সলেট করছেন, শিল্পে আমি ট্রান্সলেট করছি তখনই যখন আমি দেখবো যে শিল্পের উদ্দেশ্য অসংখ্য মানুষকে বিনোদিত করে। আমি কিন্তু শিক্ষা দেওয়া, এডুকেশনের, এন্টারটেইনমেন্ট প্লাস এডুকেশনের কথা আমি একবারও বলছি না। আমি শিল্পকে অলওয়েজ বিনোদনের মাধ্যম হিসেবেই দেখি। সেই বিনোদনের মাধ্যম দিয়ে কিভাবে আপনি কিছুটা জানলেন, শিখলেন, সেটি আলাদা ব্যাপার, কিন্তু শিল্প ইজ অলওয়েজ ফর বিনোদন, ঠিক আছে? এখন সেই বিনোদন দিতে যে আপনি সমাজের, আপনার মানুষের কোনো ক্ষতি সাধন করছেন কিনা, বা কোনো বিব্রত অবস্থায় ফেলছেন কিনা, কোনো সংকোচের ভিতর ফেলছেন কিনা, কোনো আড়াল করার ভেতরে ফেলছেন কিনা। আড়াল যদি করতে হয় বলে নিয়ে আড়াল করেন, যেটা আড়ালের জিনিস,
বুঝতে পারছেন আমার কথা? আপনি আড়ালের জিনিস আড়ালে বলেন যে হ্যাঁ আড়ালের জিনিস হ্যাঁ আড়ালে দেখুন, আমার আপত্তি নাই। কিন্তু আড়ালের জিনিসকে সম্মুখে নিয়ে এসে আপনি আমাকে বিব্রত করবেন না। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় আড়ালের জিনিস কি, এটি সেই সেলফ সেন্সরশিপ। আপনি আপনার সেন্সরশিপ যা করবেন, আপনার সেন্সরশিপে যদি সেটি না বাধে, আপনি যদি আড়ালের জিনিসকে সম্মুখে আনেন, তখন কিছু নীতিমালা নিশ্চয়ই থাকবে, তখন নিশ্চয়ই কিছু নীতিমালা আছে, তার তলে আপনাকে পড়তে হবে। এটি নীতিমালাটা কারা করবেন? এই যে আপনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশে নীতিমালা কারা করবেন? নীতিমালা আমি প্রথমে বলেছি সেলফ সেন্সরশিপ, কিন্তু সেটিকেও যারা লঙ্ঘন করবেন তাদের জন্য তো অবশ্যই আপনি একটা প্ল্যাটফর্ম, একটা দেশে সবকিছু নীতিমালা আছে। আমাদের চ্যানেলগুলো যে চলে তার কিন্তু একটি নীতিমালা আছে। কিন্তু আমরা 18 সালে নীতিমালা করেছি। ইভেন আমরা যদি পর্নোগ্রাফির কথা বলি, আমরা 1912 সালে কিন্তু পর্নোগ্রাফির আইন করেছি। পর্নোগ্রাফির আইনগুলোর ভিতরে যে এখন আমরা যেগুলো তৈরি করেছি সেগুলোর অনেকগুলো পর্নোগ্রাফিক আইনের আওতায় চলে আসছে। তাহলে আপনি যখন তৈরি করছেন তখন আপনাকে নিশ্চয়ই এর পদ্ধতি সম্পর্কে জানতে হবে যে এটি কোন জায়গায় রাখলে আমি এই আইনের আওতায় পড়বো না। আপনি করে দিলেন এবং বললেন আমি একটা বিরাট আন্দোলন, একটা বিরাট পরিবর্তন আলোড়ন তুলে ফেললাম, পরিবর্তন সৃষ্টি করলাম। আসলে তো সেই পরিবর্তন সৃষ্টি করছেন আপনি আপনার দর্শক তৈরির ক্ষেত্রে, ওই যে পপিটি এর কথা প্রথমে যেটা বলেছিলাম সেই জন্য করছেন। এখন আপনাকে কে বাঁচাবো? যেই জায়গাটিতে আমি আমার মানে আমার বাইন্ডিংস আছে, আমি বাউন্ড বাই সাম লজ এন্ড রেগুলেশন যদি থাকে, তাহলে আমাকে তার জন্য সাবধান থাকতে হবে। আর যদি সেই ল এবং রেগুলেশন যদি অন্যায় ল এবং রেগুলেশন হয়, তার জন্য আমাকে আন্দোলন করতে হবে, তার জন্য আমার কথা বলতে হবে এবং তাকে আমার সুবিধা মতন করে নিতে হবে। এটি হচ্ছে বিষয়। কে করবে? এখানে তো সবসময় একটি রাষ্ট্রীয় নীতিমালার বিষয়টি বোধহয় প্রধান হয়ে আছে, তাছাড়া কেউ নীতিমালা করে দিতে পারবে না। জি, ধন্যবাদ। আমরা অনেক দর্শক যারা আছেন ফেসবুকে তারা অনেকেই কমেন্ট করেছেন। আমি একটি কমেন্ট, স্বপন ভাই আপনাকে, আমরা সবাই শুনছি কিন্তু এই বিষয়ে আলোচনার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। জাহিদ হোসেন উনি কমেন্ট করেছেন, এই শিল্পসম্মত ভাবে ব্যাপারটা খুবই কনফিউজিং, এর কোনো সংজ্ঞা নেই। শিল্প কি, কোনটা শিল্পসম্মত আর কোনটা নয় তা দূর থেকে বিবেচনা করা সম্ভব না। সব জীবন আমরা জানি না, অজানা একটা আস্ত জীবনের অতি ক্ষুদ্র অংশ নিয়েও গল্প হতে পারে। কতটুকু যৌনতা গ্রাহ্য, তার পরিমাণ কালে কালে পরিবর্তন হয়। এমনকি রবীন্দ্রনাথের কেন যামিনী না যেতে জাগালে না অশিল্পসম্মত, অশ্লীল বলে নিন্দিত হয়েছিল সে সময়ে। সময় বদলায়, সময়ের দাবির সাথে হয়তো আমাদের দেখার ভঙ্গিও বদলায়। তাহলে এই যে উনি জাহিদ হোসেন কথাটি বলেছেন, এই যে বদলে যাবার ব্যাপারটা, যে সময়ের সাথে আমাদের বদলে যাবার ব্যাপারটা, এখন আমি একটু আগেও মাসুম ভাই বলেছি যে আমি কিউবিস্টদের কথা বলেছিলাম। আমি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি চরিত্রের বিষয়ে আমরা বর্ণনা করতে গিয়ে আমরা ফ্রয়েডীয় মনোবিকলন বলছি। তাহলে এই যে আমাদের মানবিক যে চিন্তার যে পরিবর্তন ক্রমান্বয়ে, এইখানেও সেই বিষয়টি আসছে। তাহলে আমরা ওয়েব সিরিজের এখন যে কন্টেন্ট গুলো আসছে, এখানে যদি পরিবর্তনটা আসে, তাহলে সেটাকে আমরা গ্রহণ করতে আমাদের অসুবিধা কোথায়? আমাকে প্রশ্ন করলেন, আমি স্বপন ভাইকে একটু জিজ্ঞেস করতে। আমি এই শব্দটা খুব ডিস্টার্ব করছে, আমি তবু মাইক্রোফোন খুলে কথা বলছি। প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জাহিদ হোসেন। শিল্পটা আমরা বলছি যে সিনেমা, যেহেতু বিষয়টা সিনেমা এটা হচ্ছে একটা কম্পোজিট অফ সো মেনি আর্টিস্টিক জনরা, বিভিন্ন শাখা প্রশাখা শিল্পের সমন্বয়ের রূপ হচ্ছে চলচ্চিত্র। এই চলচ্চিত্রের আমাদের সামনে অনেক উদাহরণ আছে। সেই 36 সাল থেকে যদি ধরি, এই যে সময়ে অচ্যুত কন্যা ছবিটা হলো, ফ্রান্স অস্টেনের ছবি, এই যে অশোক কুমার এবং দেবিকী বসুর অভিনয়, সেখানে যে চুমুর দৃশ্য ছিল সেই সময় সেটাও সেন্সরশিপের আওতায় এসছিল এবং এটা অনেক প্রসঙ্গ আসছে। তেমনি এই যে আমাদের মাসুম ভাই বললেন যে আইজ ওয়াইল্ড শাট, একই পরিচালক যখন সেই ক্লকওয়ার্ক অরেঞ্জ করলেন, তখনও সেই ছবিতে যৌনতার দৃশ্য তখন আমেরিকা তুমুল ভাবে আলোড়িত হয়েছে ছবিটা থেকে। তারপরে এরপরে আরো অনেক ছবি আমাদের দেশের, ঢাকাতে নবাব বাড়ির যে ছবিটা দ্য লাস্ট কিস,
এ তো হয়তো ছবিটা যদি সেরকম মুক্তি পেত তখন সেন্সরশিপের আরো প্রশ্ন আসতো। নাসির ভাই যে কথা বলেছেন, সেই যে শিল্প যে স্বাধীনতা দেওয়ার কথা, সেই স্বাধীনতা তো এমন নয় যে ঘাস ফড়িং এর মতো যেখানে সেখানে মাথার উপরে দাঁড়ায়, নাকের উপরে বসবে, সর্বত্র সে চলাফেরা করবে। কিন্তু স্বাধীনতা রক্ষা করা, যে সেটা একটা রুচি, শিক্ষা, একটা পরিশ্রমের ভেতর থেকে আসতে হয়। তো আমাদের এখানে যে পরিচালকরা আসছেন, তাদের মধ্যে আমাদের শুধু এই ওয়েবজিনের বিষয় না, সিনেমার শিল্প শিল্প উত্তরণের যেসব ছবি আমরা হাতে, যাদের হাতে যারা ছবি করেছে, সেই আনোয়ার হোসেনের ভূমিকা এখানে অনেক বড়। সেই শিল্প রূপ দেওয়ার জন্য অনেক পরিচালক জানেন না যে স্ট্যাবলিশমেন্ট শট কোনটা হবে, তোমার বলতে পারছেন না। সেখানে আনোয়ার ভাই নিজে স্ট্যাবলিশমেন্ট শট দিয়ে সিকোয়েন্স শুরু করলেন। যে পরিচালক ছবি করছে তার রিসার্চ নাই। আমরা সবাই ফিল্ম সোসাইটি আন্দোলন করেছি, কিন্তু রিসার্চ নাই। আর একটা কেন্দ্রীয় যে চরিত্র, সেই চরিত্রটার বিভিন্ন স্পেস, তার সোশ্যাল স্পেস রেখে এই চরিত্রটাকে নিয়ে গবেষণা হোক, সেই স্ক্রিপ্ট নির্ভর না হোক, তবু স্ক্রিপ্টের সাথে মিলিয়েও সেই স্পেসটা স্ক্রিপ্টের মধ্যে দেখানো যায়। কিন্তু এখানে আমাদের যথেষ্ট বিবেচনার ব্যাপারে আমরা কখনোই ছিলাম না। ফলে নির্ভর কাহিনী দাঁড়াচ্ছে, কিন্তু চরিত্র নানা সময়ে নানা ভূমিকায় তার যে স্ক্রিপ্টের অবয়ব, তার থেকে আরো গণনা করে থাকতে পারে সিনেমা। তো যে শিল্পের স্বাধীনতার কথা বলছেন, যে স্বাধীনতা আমরা যেভাবে নিয়েছি, যেমন যদি বলি যে সদরঘাট টাইগার ছবিটা, যে চরিত্র একটা কিশোর চরিত্র, শ্রমজীবী চরিত্র, সে ওই একটা চেয়ারে একটা ছেলেকে গাঁজা দিচ্ছে, গাঁজা খায়। চরিত্রগুলো আছে সেগুলোর উপর সাধারণত প্রান্তিক জনসমষ্টির যে চেহারার শুধু ক্যামেরা ওপেন করলে, শুট করলে বা কিছু সংলাপ দিয়ে তা হয় না। কিন্তু এখানে দেখাতে হবে, চরিত্রটা মূর্ত করতে হবে। কিন্তু আমাদের এইসব শৈল্পিক শৈলীগুলো বিষয়ে আমরা বেশি দূর এগোই না। আমরা কিছু দূর গিয়ে একরকম ছবিটার স্ক্রিপ্টের মধ্যে, গল্পের মধ্যে আমরা একটা ভাসিয়ে দিই। এই ভাসানোর কথা বলছি কারণে যেখানে জনদৃশ্য, অমুক দৃশ্য এখানে স্থান পায়, ঢুকে পড়ে। হ্যাঁ, এগুলো স্বাভাবিকভাবে ঢুকলো না ঢুকলো অন্য, কিন্তু এই যে এইসব বিষয় অবতারণা করা, সেখানে আমাদের শিল্প মূল্য যতটুকু প্রশ্নাতীত হয়, কিন্তু এখানে বোঝা উচিত যে এই ছবিটা এই বিষয়টা দাবি কতটুকু করে, ছবির স্ক্রিপ্ট দাবি কত করে, বা এরকম আর কি। এইসব জিনিসগুলো দেখা দরকার। ধন্যবাদ। আমাদের ধন্যবাদ। আমরা আসছি আপনার ছবি নির্ভর ছবি, সেগুলো চরিত্রানুগ করে তোলেন। কিন্তু আমরা এখানে যেসব ছবি করছি, বাইরের বাজার থেকে, বাইরের অভিবাসী বাঙালিদের যে একটা চাহিদাতে এগুলোর ভীষণ একটা ভূমিকা রাখতে পারে। স্বপন ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসছি আপনার কাছে। যেহেতু এই যে 3টি ছবি নিয়ে আমরা কথা বলছি, এগুলোতে যারা কাজ করেছেন, যারা বানিয়েছেন, নির্মাণ করেছেন, প্রত্যেকেই কিন্তু আমাদের খুবই মেধাবী পরিচালক, নির্মাতা, মেধাবী অভিনেতা, অভিনেত্রী। তারা এর মধ্যে এই যে সমালোচনাটা চলছে, প্রাসঙ্গিক ভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সামাজিক মাধ্যমে তারা তাদের মন্তব্য জানিয়েছেন। আমি তাদের বক্তব্য হচ্ছে, তারা বড় একটি প্ল্যাটফর্মে কাজ করতে চায় এবং সেটি তার সাথে আপনার একটা অর্থনৈতিক সংযোগের বিষয়টা তো আছেই, এবং তাদেরও বড় একটি প্ল্যাটফর্মে তারা তাদের
উপস্থিত হতে পারার যে ব্যাপারটা বা এটাও একটা বিষয়। এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি কয়েকজনের একটু 2-3টা মন্তব্য পড়তে চাই, যারা বিভিন্ন সময় নিজের ফেসবুকে করেছে কিংবা বিভিন্ন মিডিয়াকে দিয়েছে। নাজিয়া হক অর্ষা তিনি বলছেন যে এই যে কাজগুলো এখন বাংলাদেশে হচ্ছে, এই কাজগুলো একঘেয়ে হয়ে গেছে, তারা এইখান থেকে পরিত্রাণ চান, তারা এখন নতুন কাজ করতে চান। নতুন কাজ করতে গিয়ে এই যে ওয়েব সিরিজ গুলো হচ্ছে সেগুলো তারা কাজ যে করেছেন তারা বুঝে শুনে করেছেন, এবং তিনি বলতে চান যে ওয়েব সিরিজে যারা কাজ করতে যাচ্ছেন প্রত্যেকেই পড়াশোনা যারা শিক্ষিত মানুষ, তারা জেনে শুনে কাজগুলো করতে যাচ্ছেন। তিনি আবার পাইরেসির বিষয়টাও প্রশ্ন করেছেন এক জায়গায়, যে পাইরেট করে যে ছোট ছোট ক্লিপ গুলো বিভিন্ন জায়গায় ইউটিউব বা অন্যান্য বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে আপ করে দেয়া। এবং আপনি 27 জুন শিহাব শাহিন ওনার ফেসবুকে দেখবেন যে একটা মন্তব্য করেছেন, সেটি বলছে যে যে দেশে 75 লক্ষ মাদকাসক্ত এবং যাদের 80% তরুণ, সেই দেশে আগস্ট 14 এর গল্পেরই নাকি প্রয়োজন নেই, কোনো গল্প করা যাবে না, কোনো গল্প করা যাবে না, তাও নির্ধারণ করে দিতে চান আপনি হেজিমনি আর কাকে বলে। হ্যাঁ, এই ধরনের একটি মন্তব্য ওনার, নিশ্চয়ই উনি বিগ বাজেটের একটা কাজ করেছেন এবং অনেক শ্রম দিয়ে কাজটি করেছেন। এটার পেছনে যখন উনি মন্তব্য পেয়েছেন ওনারও নিশ্চয়ই একটা বলার কিছু থাকে, এবং তিনি বলেছেন যে সাহিত্যে তো অনেক আগে থেকেই যৌনতা আছে, এখন কেন থাকবে না। বুমেরাং ছবিতে আপনি যে হিল্লুল অভিনয় করেছেন, তিনি ওনার ফেসবুকে একটা মন্তব্য করেছেন, যদিও এটা অন্য একটা প্রসঙ্গ এখানে জড়িত। আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের একজন ডক্টরকে পিটিএ মেরে ফেলা হয়েছে, সেটার সাথে যুক্ত করে উনি সমসাময়িক একটা মন্তব্য উনি করেছেন। সেটি 18 জুন উনি করেছেন, যে জাতি একজন ডাক্তারকে পিটিএ মেরে ফেলে সে জাতি সামাজিক অবক্ষয়ের দোহাই তোলে, কি হাস্যকর, ওহে বালক ভণ্ডামি ছাড়ো, তোমার অবক্ষয়ের আর বাকি আছেটা কি। ডাইন আউট উইথ আদনান নামে একটি পেজ চালান, সেখানে এই মন্তব্যটি উনি করেছেন। তো আমার মাসুম ভাইয়ের প্রতি আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে, আমাদের বাংলাদেশে যে ওয়েব সিরিজের মাধ্যমে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যে ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে কাজ করার, বড় ক্যানভাসে কাজ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যেটি আমরা আগেও বলেছি যে এগুলোর সাবটাইটেল যখন থাকবে তখন আমাদের শুধু বাংলাদেশের বাইরেও, যেরকম আমরা অন্যান্য দেশের ছবিগুলো আমরা দেখি, আমাদের যে ছবি, আমাদের নাটক, সেগুলো কি আমাদের ভিন্ন ভাষী যারা, তাদের দেখা উচিত না? তাদেরকে দেখানোর মতো উপযোগী করে আমাদের করা তো উচিত। তাহলে এই ক্ষেত্রে আমাদের নির্মাণের, আমরা দেখেছি যে গত 1 দশক 2 দশক ধরে আমাদের যে ছবি বা নাটকগুলো নির্মাণ হচ্ছে, এগুলো নিয়ে নানান বক্তব্য আছে যে এই জায়গাগুলো আমরা শিল্পসম্মত হচ্ছে কিনা, নাটকের মান নিয়ে আমরা কথা বলছি, চলচ্চিত্রের কথা তো বাদে দিলাম, কিছু চলচ্চিত্র হয়েছে আমাদের ভালো চলচ্চিত্র। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যান্ত্রিক যে কাজগুলো, কলা মানে একটা নির্মাণের যে কৌশল, সেটি কিন্তু বাংলাদেশে মোটামুটি ভালোই হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে মাসুম ভাই, আমরা এই আপনার ওয়ার্ল্ড যে ভিউয়ার্স যারা ভিন্ন ভাষাভাষী অবলম্বী যারা, তাদের জন্য যদি আমরা নির্মাণ করতে যাই, তাহলে কি আমাদেরকে, যেমন আমরা যে কোনো কিছু আমরা পশ্চিমাদেরকে অনুকরণ করছি, আমাদেরকে সেরকম কোনো অনুকরণ করা উচিত, নাকি আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের যে ইতিহাস আছে, এটি কি ধারণ করেই আমাদের বিশ্বমানের চলচ্চিত্র নাটক নির্মাণ করা সম্ভব? না, সম্ভব কেন বলছেন? নাটক নির্মাণ করা অবশ্য কর্তব্য। আমি কেন অন্যকে অনুসরণ করবো? অন্যকে অনুসরণ করলে আমার, অন্যকে অনুসরণ করলে কি আমার বিশ্বমান বা আন্তর্জাতিক মানের কথা যেটা বলছি সেটি হবে? অন্যকে অনুসরণ করা মানে একটি গোল আমার আছে, অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে বিশ্বে, সেই গোলের কাছাকাছি পৌঁছানো, সেটি তো আমার উদ্দেশ্য হতে পারে না। আমি নতুন গোল সৃষ্টি করব, আমি নতুন গল্প তৈরি করব, সেটাই তো আমার সৃষ্টি। আপনি যদি ইরানকে উদাহরণস্বরূপ নেন, ইরান কি করেন? ইরান কান চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, ইরান অস্কার জিতে নিয়ে এসেছে, যে ইরানে নারী অভিনেত্রী বা অভিনেত্রী অ্যালাউড না। দেশে কিছু কথা বলতে গেলে পরিচালককে বছরের পর বছর জেল খাটতে হয়। সেই দেশে কি সিনেমা হচ্ছে না? আপনি দক্ষিণ কোরিয়ার উদাহরণ নেন, আপনি তিউনিসিয়ার উদাহরণ নেন, তারা তাদের নিজস্ব শিল্প মাধ্যম গড়ে তুলেছেন, নিজস্ব সিনেমার জায়গা গড়ে তুলেছেন, যা অন্যরা হয়তো অনুসরণ করবেন শেখার জন্য। যে আমাদের নিজেদের জায়গা তৈরি করতে হলে, নিজেদের শিল্পের
গল্প তৈরি করতে হলে কিভাবে করবো সেটির উদাহরণস্বরূপ এগুলোকে কাজে লাগবে। সুতরাং অন্ধ অনুকরণ তো অবশ্যই নয়, কোন মানে হচ্ছে সেই মানের পেছনে ছোটা তো অবশ্যই নয়, নিজের একটা স্ট্যান্ডার্ড সৃষ্টি করা। আর নিজের শব্দটি যখন বলছি তখন কিন্তু তা অনেক কিছুকে ধারণ করে। আমি নিজের বললে শুধু কিন্তু এরকম না যে আমার, আমি যখন সামগ্রিক নিজের কথা বলি তার ভিতরে আমার দেশের, আমার জাতির সকল কিছু আছে, সকল কিছু আছে। সেইটা নিয়েই তাহলে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যেটি ইরান করে দেখিয়ে দিয়েছে। আমি এর আগে পরিচালকটির নাম নিয়ে বলেছিলাম, পরে বলছি, সেটা কুব্রিক। তার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ছবি, খুবই গুরুত্বপূর্ণ একটি ছবি হচ্ছে স্পার্টাকাস। আপনারা নিশ্চয়ই ছবিটি দেখেছেন। স্পার্টাকাসের ভেতরে যে ক্লার্ক, মাইকেল ক্লার্ক, হ্যাঁ ক্লার্ক ডগলাস, হ্যাঁ মাইকেল ডগলাসের বাবা ক্লার্ক ডগলাস, তিনি অভিনয় করেছেন। এনিওয়ে, তার ভেতরেও কিন্তু যৌনতার কিছু বিষয় আছে, আপনারা নিশ্চয়ই জানেন, সেইখানে ওই যে দাসীদের নিয়ে। কিন্তু কি অসাধারণ একটা ছবি, এবং কি তার বক্তব্য যখন স্পার্টাকাস বলছে যে হু ইজ স্পার্টাকাস, যখন ক্রাসুসের সেনাবাহিনীর এসে জেনারেল জিজ্ঞেস করছে হু ইজ স্পার্টাকাস, তখন একটার পর একটা ছেলে মেয়ে সব উঠে সেই বিসুবিয়াস পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আই এম স্পার্টাকাস, আই এম স্পার্টাকাস। শিল্পের কোন লেভেলে পৌঁছায় এই ছবিটি। আমি ইঙ্গিত করছি, স্ট্যানলি কুব্রিককে আমি বারবার উদাহরণস্বরূপ নিয়ে আসছি, কারণ তার ছবিগুলো দিয়ে বললে আমরা প্রায় প্রত্যেকেই তার ছবিগুলো দেখেছি বলে, যেমন ওই যে ক্লক ওয়ার্ক অরুণের কথা বললেন স্বপন ভাই, তার ছবিগুলো দেখেছি বলে আমরা বলছি। তো সেই জায়গাগুলো তো একটা দায়িত্ব আছে। আপনি দায়িত্বহীনের মতন কি স্পার্টাকাস তৈরি করতে পারবেন? বা ভ্লাদিমির নবকবের ললিতাকে চলচ্চিত্রে নিয়ে আসতে পারবেন না। এই যে দায়িত্ববোধ, যে আপনি আপনার নিজের শিল্প তৈরি করছেন, যে শিল্প সারা বিশ্বের অন্যান্য শিল্পের সমকক্ষ হয়ে উঠবে, অন্যরা যেটা দেখবে। আপনি বলছেন যে সাবটাইটেল থাকবে, কিসের সাবটাইটেল থাকবে? আপনি বলছেন আপনার নাটকের মান খারাপ হয়ে গেছে, নাটকের মান নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এখন তাতে সাবটাইটেল করে দিলেই কি আপনি সাবস্ক্রাইবার পেয়ে যাবেন সেই নাটকের জন্য? তাহলে কি হবে, যখন অন্যরা বুঝতে শিখবে, হ্যাঁ, সেটা কিভাবে চলচ্চিত্রের ভিতর দিয়ে হয়। যেমন আমাদের মাটির ময়না হয়ে গেছিল, প্রাণ চলচ্চিত্রে গেল, সেখানে দেখানো হলো একটা বিশেষ প্রদর্শনীতে দেখানো হলো আমাদের অন্যান্য, আমাদের মুর্শিদ ভাই বা আমাদের আবু সাইদ, এদের অনেকের ছবি বিভিন্ন জায়গায় দেখানো হবে, হ্যাঁ, বা ফারুকি। এখন এমন কিছু ছবি হয়তো তৈরি করতে হবে যার ফলে এটা মানুষ বলতে শুরু করবে, সারা বিশ্বের মানুষ বলতে শুরু করবে ওরা তো খুব সুন্দর ভালো ছবি বানাচ্ছে, তখন না আমাদের দিকে আগ্রহ জন্মাবে। না হলে আমি যদি একটি অন্ধ অনুকরণ করে ওদেরই কিছু বানাই, তাহলে সেটি হয়ে যাবে হাস্যকর। যেমন একটা ছোট্ট খুবই ভোতা উদাহরণ দিয়ে বলি, একসময় বাংলাদেশে ছিল, যদি কোনো কমেডি নাটক হতো তাহলে বলতো হুমায়ুন আহমেদের মতো নাটক করার চেষ্টা করেছে, এবং সেটি আরেকটি হাস্যকর ব্যাপার হয়ে যেত আর কি। এখন যদি কেউ বলে যে এটা নেটফ্লিক্সের একটা প্রোডাকশনের মতন করার চেষ্টা করা হয়েছে, তাহলে সেটি কি আপনার জন্য খুব বেশি সুখকর হবে? নাকি যদি বলা হয় যে দেখো ওরা করে দেখিয়েছে যে এটা নেটফ্লিক্সে চলার মতন একটা প্রোডাকশন, তাহলে ভালো হবে। সেই জায়গাটাই হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি অশ্লীলতার প্রশ্ন একেবারেই পিছনে ফেলছি, একেবারেই পিছনে ফেলছি। অশ্লীল একই জিনিস অশ্লীল হতে পারে। আজকে আমি একটা নাটক দেখছিলাম, উৎপল দত্তের টিনের তলোয়ার। উৎপল দত্তের নিজের অভিনয় করা টিনের তলোয়ার দেখার পরে ওই নাটকটি নিয়ে আরেকটি দল, কলকাতার বাইরের একটি দল নাটকটি করেছে, এবং আমার কাছে মনেই হলো না যে ওরা টিনের তলোয়ার করছে, আমার কাছে মনেই হলো না ওরা টিনের তলোয়ার করছে, বরঞ্চ ওরা নিজেদের একটা কোনো কিছু নিয়ে যদি করতো তাহলে আমার কাছে বোধহয় ভালো লাগতো। টিনের তলোয়ারের মতন একটি নাটককে আমার বেশিক্ষণ আমি দেখতে পারলাম না, অথচ টিনের তলোয়ার একটা আইকনিক প্লে আমাদের মধ্যে, কিন্তু আমরা সে জায়গায় গেলাম না। ফলে অন্ধ অনুকরণ নয়, বা এই জাতীয় দৃশ্য, আপনার যে সমস্ত দৃশ্যের কথা আমরা বলছি, এই জাতীয় দৃশ্য সংযোজন করলেই তা আন্তর্জাতিক মানের হয়ে যাবে। এই বোকামি খোলস থেকে আপনারা বেরিয়ে আসুন, আমি বলবো। হ্যাঁ, আবার আপনার ওই যে অনুকরণের বিষয়টা বলাতে একটা, আপনার নিশ্চয়ই ঈশপের গল্পের ছোট্ট একটা গল্প আছে, আপনার মনে পড়ে কিনা, যে একটা গাধা সিংহের ছাল পরে সবাইকে ভয়, হ্যাঁ, যখন সে দৌড়াতে দৌড়াতে তার গা থেকে ছালটা খুলে পড়ে যায়, তখন মানুষ দেখে যে সে একটা গাধা, তখন তাকে কিন্তু মানুষ পিটাতে শুরু করে। তো আমাদের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে
আমি গাধা, আমার সিংহ হওয়ার দরকার নেই। আমি যা আমি তা, আমি এখান থেকেই আমার শিল্প সংস্কৃতিকে আমার মেধা আমার মনন দিয়ে আমার এটিকে বিশ্বমুখী যেহেতু আমি করতে চাই এই যে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটা করা সম্ভব। স্বপন ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন এখন, যে আমাদের যারা এই নির্মাণ করছেন ওটিটি প্ল্যাটফর্মকে কেন্দ্র করে, যারা এই নির্মাণ, তারা বলছেন যে বাইরে যারা বাঙালিরা আছে, মনে করেন আমরা ইউরোপ আমেরিকা যারা আছে, যে ওয়েস্টার্ন কালচারের সাথে যারা বেড়ে উঠছি, আমাদের বাচ্চারা যারা বেড়ে উঠছে, হয়তো ভবিষ্যতে তারা এই যে স্টাইলের যে 3টে ওয়েব সিরিজ হয়েছে, যে কন্টেন্ট গুলো নিয়ে, যে বিষয়গুলো নিয়ে, এই ধরনের বিষয়গুলো দেখবে বলে তারা মানে আশা পোষণ করেছে। এটা কি আদৌ আমরা বাইরে থাকলো, আমরা যে সংস্কৃতি পালন করি, বাংলা সংস্কৃতি, সেটা বাইরে থাকলো তো আমরা ওই সংস্কৃতির মধ্যেই থাকি, আমরা মিশ্র সংস্কৃতি, আমরা ডাইভার্স কমিউনিটিতে এখানে থাকি, ঠিক আছে, কিন্তু যখন আমার দেশের একটা বিষয় থাকবে, সেই বিষয়টি আমরা যখন প্রেজেন্ট করা হবে আমার সম্মুখে, তখন তো আমার সেই বাংলাদেশ মাথায় থাকবে, তাই নয় কি? স্বপন ভাই হারিয়ে গেছেন, আমি একটু মাসুম ভাইকে এই প্রশ্নটি করতে চাই। তাহলে প্রশ্নটি আরেকবার করেন, কারণ আমি বিষয়টা হচ্ছে যেটা আমরা বলছিলাম, যে যারা নির্মাণ করছেন তাদের কয়েকটা জায়গায় আমি দেখেছি, তারা যে বিশ্বের বিভিন্ন জায়গায়, বিশ্বের যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বাঙালিরা আছেন, তারা কিংবা তাদের সন্তানরা, এরা তো ওয়েস্টার্ন কালচারের সাথে বড় হয়ে উঠছে। সেই ক্ষেত্রে এই বিভিন্ন ধরনের কন্টেন্ট, কোনো রাগঢাক না রেখে কোনো একটা কিছু নির্মাণ করা, এটা বাইরের যারা বাঙালি আছেন তারা দেখবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা তো একটা ডাইভার্স কমিউনিটিতে বড় হলেও, আমাদের সন্তানরা বড় হলেও, তাদের মাথায় কিন্তু একটা বিষয় আছে, যে বাঙালি সংস্কৃতির বিষয়টা কিন্তু আছে। এবং এখানে বাইরে এটা আমরা ইনফরমেশনটা দিতে চাই, যে ইউকেতে বা আমেরিকাতে যারাই যেখানে আছে, অস্ট্রেলিয়াতে বাঙালিরা, তারা কিন্তু তাদের সন্তানদেরকে কিন্তু বাংলা সংস্কৃতির বিষয়ে, বাংলা শিল্প সংস্কৃতির বিষয়ে কিন্তু ভালোই ধারণা দেয়, এবং তাদের জানা আছে। আদৌ কি সেই ধারণাটা যারা নির্মাণ করছে, তাদের যে ধারণাটা, সেটা কি আদৌ সত্য হবে? প্রথমত, যারা নির্মাণ করছেন তাদের এই বাঙালিগুলো সম্পর্কে ধারণা আছে কিনা সেটা বুঝতে হবে প্রথমে। আপনি যে বাঙালিদের কথা বললেন, এই বাঙালিদের ভিতরে অলরেডি 3টি ভাগ হয়ে গেছে। একটা ভাগ আমরা ফার্স্ট জেনারেশনরা আমার রঙের মানুষ দেখেন। সেকেন্ড জেনারেশনরা খুব চুজি, কোনটা দেখবেন না দেখবেন খুব চুজি, তারা কোনটা দেখেন? সেকেন্ড জেনারেশন যারা ওখানে বড় হওয়া, সেকেন্ড জেনারেশনরা কি দেখেন? যেখানে তারা খুব নাম করা অভিনেতা ও অভিনেত্রীরা কাজ করছেন, নাম করা ডিরেক্টর করছেন, মানে যারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন ইয়েতে কাজ করে, মিডিয়াতে কাজ করে, তাদের কোনো কাজ হয়তো তারা দেখবেন। যেমন হুমায়ুন আহমেদ ফর এক্সাম্পল, হুমায়ুন আহমেদ নাটকরা সেকেন্ড জেনারেশনরা দেখবেন, হয়তো আমাদেরও কিছু কাজ হয়তো তারা দেখবেন, যারা এখানে এই সিরিজ গুলো বানিয়েছেন, তাদের কাজও কিছু দেখবেন হয়তো সেকেন্ড জেনারেশন। আর থার্ড জেনারেশন যেটা হয়ে গেছে, সে থার্ড জেনারেশনকে আমরা আর বাঙালি বলবো না। আপনি তাদেরকে যতই চেষ্টা করেন আপনার কালচারে বড় করার জন্য, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে তারা আমাদের হাত থেকে কিন্তু এই কালচারের দিক থেকে তারা বেরিয়ে গেছে। তারা কিন্তু চিনে ফেলেছে এখনকার আধুনিক যে সমস্ত সারা বিশ্বে তারা যে দেশে থাকছেন, অন্তত সেই দেশের কালচারের সাথে তারা কিন্তু যুক্ত হয়ে গেছেন, সেই দেশের শিল্পী সবকিছুর সাথে তারা যুক্ত হয়ে গেছেন, শুধুমাত্র কিছু আধুনিকতা দেখার জন্য। আপনার এই ইয়েগুলোতে তাদের কিন্তু আবার সাবটাইটেলও লাগবে, তারা কিন্তু বাংলাটি বুঝবেনও না, তারা বাংলা বুঝবেন না, ফলে তাদের জন্য সাবটাইটেল লাগবে। এখন আপনি বলুন মিল্টন ভাই, আপনি আমাকে প্রশ্নটি করেন, আপনি বলুন, আপনি এই থার্ড জেনারেশনকে, তারা বলছে যে তরুণদের জন্য, তো তারুণ্যের জন্য এইটা, থার্ড জেনারেশনের যে তরুণ আমাদের বাঙালি সারা বিশ্বে থাকছেন থার্ড জেনারেশন, তারা কি অ্যাট্রাক্টেড করতে পারবেন তাকে ওটা দিয়ে? বা যদি বলেন, কিন্তু আপনি প্যারেন্টাল গাইডের কথাই বলছেন, আপনি যদি বলেন যে তাদেরকে আমরা বাংলা কালচার শিখাচ্ছি, যখন আপনি বলছেন শিখাচ্ছি বা বাংলা কালচারে গড়ে তুলছি, যখন বলছেন গড়ে তুলছি, তখন কিন্তু এখানে কিন্তু প্যারেন্টাল গাইডের ব্যাপারটাই আসছে। তা আপনি প্যারেন্টাল গাইড ওই যে 3টি সিরিজের কথা বললেন, সেই 3টি সিরিজ কি দেখাবেন আপনার কালচার বোঝানোর জন্য? তাই এই প্রশ্নের উত্তরটা ওই ইনফরমেশনটাই দিতে চেয়েছি আমি। ডাইভার্স তারা বড় হচ্ছে এই কথাটাও বলেছি, কারণ আমি যখন তাকে আমার সংস্কৃতিটা দিচ্ছি, তখন সে একই সাথে অন্যান্য সংস্কৃতির যে জিনিসটা সেটাও কিন্তু সে দিচ্ছে, ফলে তার মধ্যে এমন একটা মেজাজ তৈরি হচ্ছে, সে কিন্তু একটা মার্গীয় লেভেলে চিন্তা করার তার একটা ক্ষমতা তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি,
কিন্তু তাকে যদি আপনি এখন প্রশ্ন করেন, মিল্টন ভাই, তাকে যদি আপনি প্রশ্ন করেন এগুলো নিয়ে তোমার মতামত কি, এগুলো কি চলা উচিত, এগুলো কি অশ্লীল না অশ্লীল, he will or she will just say who bother, who cares, এটা বলবে, এটা এই উত্তরটি সে দেবে। এখন ওইটা একটা আধুনিকতার ইয়ে হয়ে যেতে পারে, মাপকাঠি হয়ে যেতে পারে, যে ওর কাছে এই সমস্ত কোনো ব্যাপার না, আমাদের কাছেও এগুলো কোনো ব্যাপার না। কিন্তু আপনি উদ্দেশ্যের কথা যেটা বললেন, বা যে প্রসঙ্গগুলো এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, সেইখানে এসে এটির প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা, আমি এটা কোনো ব্যাপার না বলে আমি নিজে আধুনিক হয়ে যেতে পারি, কিন্তু তুমি কিন্তু দেখবে যখন প্রশ্ন করি তখন সে বলে যে এইটাকে কেন দেখবো আমি, এর থেকে আমি তো অন্য আরেক জগতের ভিতরে থাকি, এগুলো তো কিছু না, এগুলো তো সিম্পল ব্যাপার, তাই না? তাহলে দেখেন একই জিনিসটাই কিন্তু তাদের দুই রকমের ধারণা। আমার ওইটা খুব ইম্পর্টেন্ট যে তুমি কি এটি দেখবে, ওইটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু ফলে আমি যাকে বলছি সে আমার টার্গেট, সে আসলে টার্গেট নয়, তাকে ভুল টার্গেট করা হচ্ছে। সরি আমি একটু, এই জেনারেশনটা কিন্তু আমাদের দেশেও গড়ে উঠছে, ইংরেজি স্কুলে পড়া একটা জেনারেশন কিন্তু আমাদের দেশেও, আমরা যাদেরকে মনে করছি আধুনিক, তারাও কিন্তু গড়ে উঠেছে, তারা কিন্তু নেটফ্লিক্সেও ঢুকতে পারে, তারা কিন্তু বিশ্বের সমস্ত ইয়েতেই তাদের অবাহিত যাতায়াত আছে, তারাও কিন্তু এখন বুঝতে শিখেছে কোনটি দেখবো কোনটি দেখবো না, বা কোনটিতে আমি সত্যি অনেক বেশি মানে আনন্দিত হব, বা আমি যা চাচ্ছি তা পাবো। ধন্যবাদ। আমি আমার একটা মন্তব্য, অসংখ্য মন্তব্য আমি যারা দেখছেন তাদের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি যে সবার মন্তব্য আসলে না পড়ে পড়তে পারছি না, পড়তে পারছি না, আমাদের সময়ও কম। একটি মন্তব্য আমি এখান থেকে নেই, সেটি হচ্ছে আমাদের বাংলা টিভির সিইও ছিলেন মনোয়ার হেচ মইনুল ভাইয়ের মন্তব্যটি আমি একটি পড়ছি স্বপন ভাইয়ের জন্য। উনি বলেছে যে বাংলাদেশের ছেলেমেয়েরা শিল্প প্রকাশের নতুন এবং আন্তর্জাতিক মাধ্যমটিতে আলোচনা এবং অতি কপচাতে মূল কাজ করতে নতুনরা আগ্রহ থেকে না ফেলে সেটিও খেয়াল রাখা জরুরি। এই বিষয়টি আসলেই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই যে বিষয়গুলো এত আলোচনা করছি, এই বিষয়ে নতুন যারা কাজ করতে আসবে বা নতুন যারা কাজ করছে কিংবা যারা এখন কাজ করছেন, তারা কাজ করার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলবেন কিনা। স্বপন ভাই, বিষয়টা কি, যারা আমরা এই যে বিষয়গুলো নিয়ে এত বেশি কথা বলছি, বলতে চেয়েছেন যে এত বেশি কপচানো হচ্ছে এই বিষয়টি নিয়ে, এতে নতুন যারা কাজ করতে আসবেন বা যারা কাজ করছেন, অথবা যারা এই যে 3টি ছবি হয়েছে এগুলোতে কাজ করেছেন, তারা নিরুৎসাহিত হবেন কিনা? না, নিরুৎসাহিত হওয়ার কিছু নেই, কিন্তু এখানে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে আর কি, যে সময় অনেক দূর গড়িয়ে গেছে, ফলে আমরা যেখান থেকে আলোচনা করছি সেটাকে মনে হতে পারে আমরা এখনো একটা পিছনের দিকে এখনো পড়ে আছি, কিন্তু এই ছবিগুলোর মাধ্যমে একটা সাবালকত্ব আসছে, ছবির বিষয়বস্তু নিয়ে এবং সাহসী পদক্ষেপ নিয়ে আসছে। কিন্তু তারুণ্য তো ওটা নয়, তারুণ্যের মধ্যে একটা বিবেচনা থাকা দরকার, তার সমাজ, তার কৃষ্টি, তার বইবোটা কিরকম, কি অবস্থা। এখন যখন আমরা পোস্ট মডার্নিজম নিয়ে বিতর্ক করি যে তৃতীয় বিশ্বের দেশে কি পোস্ট মডার্নিজম কিসে, হ্যাঁ কবিতাতে আসছে, কিছু সিনেমাতে আসছে বিষয়গুলি আসছে, কিন্তু পোস্ট মডার্নিজম হচ্ছে পুঁজিবাদী সভ্যতার একটা ওই অনুষঙ্গ থেকে বেরিয়ে আসছে, যেখানে তাদের অটোমেশন সমাজ, সেই ব্যবস্থা। আমাদের সমাজে কি একটা প্লাস্টিক ব্যাংক কার্ড ছাড়া আমাদের এমন কি এসছে, নেটফ্লিক্সকে আমাদেরকে এমন ভাবে শাসিত করছে যে আমরা তাদের মতোই ওই রকমই ছবি করব, ক্রাইম থ্রিলার করব, সিআইএ এফবিআই এর সিরিজগুলি দেখাবো, এগুলি আমার তরুণরা ওগুলি নিয়ে চর্চা করবে, এগুলি একটা ব্রেইন ওয়াশিং এর যন্ত্রপাতি আজকাল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। এই যে যুদ্ধ বিগ্রহ যেসব তৈরি করা, ম্যানুফ্যাকচার্ড সত্য মিথ্যাকে নিয়ে ছবি করা, সেগুলো সত্য মিথ্যার উপর ভর করে তৈরি। এখন এই সব ছবিগুলোর ভিতর থেকে আমাদের তো নিজস্বতা খুঁজে বের করতে হবে, তাই না? আমাদের যে তারুণ্য যে নতুন ধারায় আসছে আজকাল, অনেকে বলবে যে এটা একটা অদ্ভুত ওপেননেস হলো সিনেমা জগতে, যেখানে আদৌ সিনেমাতেই আমরা যেসব কর্মীরা আছি তারা নিজস্ব সিনেমার ভাষা এখনো খুঁজতে পারি। এখনো আমরা পশ্চিমবঙ্গের মতন অনেক সৃজনশীল অনেক ছবি হচ্ছে, সেগুলো আমরা এখনো দেখি। ওই রকম একটা ছবি ফিল্ম মেকার আজ আমাদের এখানে নেই, আমাদের এখানে ছবি মেকাররা করতে পারছেন না ছবি। এখন একটা ছবি দেখলাম সেদিন, হতাশ হয়ে গেলাম। এই যে তারুণ্য যদি আসতো এখানে, রোকেয়া নামে ছবিটাকে
পুনর্নির্মাণ করতে পারতো, সে সময়ের ডেকো বাড়িঘরের অবস্থা, পরিবেশ, তার ঘরের ভিতরে দৃশ্য, তাদের পোশাক আশাক, এইসব জিনিসগুলোর রিসার্চ হয়নি বলে আমাদের একজন প্রাজ্ঞ চলচ্চিত্রকার ছবি বানিয়েছে রোকেয়াকে টাইপকাস্ট করেছে মৌসুমীকে। আর বড় আশ্চর্য লাগে, আমরা এখনো নিজস্বতা খোঁজার জন্য, রোকেয়াকে রিসার্চ করার জন্য, বা রোকেয়া কেন বলবো, যেগুলো সিনেমার প্রোটাগনিস্ট যেটা হবে সেটার পরিচয়, সেটার নিয়ে আমরা রিসার্চ করি না, তার সংলাপ কি হবে, কি হবে। এখন লাল সালুতে রসিল আসাদ বা কি নাটকীয় মতো সংলাপ দিয়ে যন্ত্রণা দগ্ধতা দেখাতে দেখাতেই ছবিটার মধ্যে আসল অনেক সুর, নাটক সিনেমার নাট্য রূপ হয়ে গেছে, দেন তুমি যদি বলো যে এটা একটা চরিত্র হলো কিনা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বলছি যে আমাদের তারুণ্যদেরকে হতাশতা তো আমরা দেখছি না, তারুণ্যরা আসছে, কিন্তু আমরা যারা একটু ছবি সম্বন্ধে বা বোঝার চেষ্টা করি, বুঝি, সমাজ সৃষ্টিটা দেখতে চাই, যে সেখানে আমরা একটু লাগাম ছাড়া হলে পরে তারুণ্যতা না, এটা একটা লাগাম ছাড়া ছবি যদি নির্মাণ হয় সেখানে তো দুঃখের কথাই হয়। তো সেখানে বলছি যে তারুণ্যরা এই যে সময়ের যে ব্যাপ্তিতে যেভাবে চেঞ্জ হয়েছে, সেই সত্যজিৎ রায়ের এই নষ্ট নীরের গল্পটার সেই যে ভিক্টোরিয়া যুগের ভ্যালু থেকে উনি কিভাবে আনলেন, আর জনরণ্যে উনি আনলেন সমসাময়িকের ভিত্তিতে, সেখানেও যৌনতা আছে, কিভাবে দেখানো হয়েছে সেটা সবাই আমরা জানি। কিন্তু এখানে এসে যে যৌনতা দেখাচ্ছে, সেখানে একজন অভিনেত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি এই ছবিতে এভাবে অভিনয় করলে যৌনতার দৃশ্যে, এটা তোমার কেমন লাগলো? বলে আমার তো ওই অন্যান্য ছবি দেখে হাফ ইন্টারেস্ট লাগে, এখানে অন্ততপক্ষে একটু ফ্রিডম পাচ্ছি, এটাই। তো এটা ওরা গ্রহণ করছে সবাই, এই ধরনের দৃশ্য অভিনয় করতে। আগে হয়তো আমরা এসব এইরকম সাহসী অভিনেত্রী বা অমুক দেখিনি, কিন্তু এই সাহসী অভিনেত্রী এলেও যে সংলাপ, যে পরিস্থিতির যে কথা বলছে, তার শাশ্বত একটা ব্যাপার আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ছবিগুলোর টার্গেট অডিয়েন্স কারা হবে, এটা কি আমাদের সেই ষাটোর্ধ্ব মানুষের জন্য, না আমাদের তরুণদের জন্য? যেই ধরনের ছবি তৈরি হচ্ছে, সেটা টার্গেট অডিয়েন্সটাকে একটু ওদের এই যে অভিব্যক্তি, ওদের এই যে চিন্তা চেতনার ব্যাপারটাকেও দেখতে হবে। আর মাসুম যে কথা বলছিল, সমাজে তো অনেক বিভক্ত সমাজ, এখানে তো এক একজন মানুষের রুচি একরকম নয়, শিক্ষা সবার একরকম নয়, সবার শিক্ষার কথা বললে আমরা সবার শিক্ষা পাইনি, আমরা সেই উপনিবেশিক কাঠামো অনুযায়ী যে শিক্ষা, যে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থাকে আমরা আলিঙ্গন করেছি, ফলে আমাদের একজন যে ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন কেরানি হয়েছে, একজন মজুর হয়েছে। তো এই শ্রেণীবিভক্ত সমাজে আমরা এই যে সবাইকে আমরা একত্র করব বা একই রুচির মধ্যে থেকে মানুষকে যাচাই করব, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। সেটা হচ্ছে আমাদের মেধাবী পরিচালক, যে তরুণ ছবি নির্মাতা, তাকে বুঝতে হবে যে বাবা মাকে খুন করলো, এর অন্যান্য জায়গায় যাচ্ছে, সেই জায়গায় কি করে সে নিজেকে ট্যাকেল করছে, এবং ট্যাকেলের মধ্যে কি ঘটনা ঘটছে, সেই যে স্পেসটুকু সে যেভাবে এক্সপ্লোর করছে, সেটা অনেক স্পেস দেখেছি আমি এখানে ছবিটাতে অনেক ধরনের আছে, সিনেমাটিক অনেক দিক দেখেছি। সেরকম এই পরিচালকের মতো অন্য পরিচালকরা সেভাবে করছে না হয়তো, বা সেখানে অনর্থক থ্রিলার গোত্রের নেটফ্লিক্সের যে থ্রিলার ছবি, তারই একটা প্রভাব দেখি বারবার। মেয়েরা দৌড়চ্ছে জাহাজের মধ্যে এরা দৌড়চ্ছে, মানে একটা থ্রিলার গোছের যে ছবির কাঠামো আরো অন্যরকম হতে পারতো। এখানে জনরুচির প্রশ্নটাকে মনে হচ্ছে যেন প্রশ্রয় বেশি দিচ্ছে, যে জনরুচি আমাদের এফডিসি দিয়ে আসছিল এতকাল, কিন্তু এর বিপরীতেও বিকল্প ধারা চলচ্চিত্র আমাদের নতুন ভাবে শেখাতে চেষ্টা করছে। মোহাম্মদ খসরু এবং এই নাদের প্রত্যেকের যে চলচ্চিত্র মাধ্যমে যে আন্দোলন শুরু হলো, মানুষ সিনেমাটাকে দেখার চেষ্টা করছে, ভাবছে, কিন্তু এত যুগ পরেও আমাদের অনেক পরিচালক, অনেক নির্মাতারা এগিয়ে আসছেন। এখন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের যে ছবিটা, প্রান্তিক জনসমষ্টির এবং বাংলার সাংস্কৃতিক রুট
দিকটা ধরেছেন, মানুষের যে মানুষের প্রতি মানুষের যে টান, প্রান্তিক মানুষজনের, এই একমাত্র একটা ছবি দেখলাম যে ছবিতে প্রত্যেকটা মানুষ, বিভিন্ন পেশার মানুষ, তারা একত্র করেছেন উনি একটা ছবিতে। এইরকম ভূমিকা চলচ্চিত্রে আমাদের এখানে আর কেউ রাখেনি। হ্যাঁ, প্রান্তিক জনসমষ্টি ব্যাপারটা, সে এফডিসি দেখাতো বড় লোকের ছেলে হ্যাঁ গরিব লোকের মেয়েকে বিয়ে করছে, বা গরিব ছেলে বড় লোকের মেয়েকে বিয়ে করছে, এই শ্রেণীতন্ত্রটা একটু দেখায়। কিন্তু প্রান্তিক জনসমষ্টি যে মানুষ, বিশাল ল্যান্ডস্কেপ এই বাংলাদেশে, সেখানে নাসিরুদ্দিন বাচ্চু ভাই যেটা করলেন, যে আলফা ছবিটা, ধন্যবাদ। এই ছবিটা নিয়ে আমাদের তরুণদের আরো শেখার আছে, যে যৌনতা কোথায় আর মানুষের জীবন কোথায়, আবার কোথায় মিলমিশে খেয়ে যৌনতা কোথায় আসতে পারে, সেটা তরুণরা বুঝবে। আমার মনে হয় একটা ছবি যথেষ্ট, যে প্রত্যেকটা নির্মাতাদেরকে অন্তত ছবিটা দেখা উচিত। ধন্যবাদ স্বপন ভাই। আমি আসবো আপনার কাছে আবার। মাসুম ভাই, আপনার কাছে একটা আর গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, আপনার এই যে শিল্প সংস্কৃতিকে আপনি তুলে ধরবার জন্য কিন্তু একটা পৃষ্ঠপোষকতার দরকার হয়, এবং সেটি আর্থিক হতে পারে, মানসিক হতে পারে, নানান ভাবে। আপনি দেখবেন যে আপনি একটু আগেও বলেছেন যে বাংলাদেশের একটি 1 ঘন্টা নাটক তৈরি করতে বাজেট থাকে হচ্ছে 2 লক্ষ টাকা। হ্যাঁ, এবং 1 থেকে 2 দিনের মধ্যে একটা নাটক নির্মাণ হয়ে যাচ্ছে। তাহলে আপনি মানের কাজ কিভাবে পাবেন? এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেই টেলিভিশনগুলো আপনার এই নাটকগুলো কিনছে, যারা প্রচার করছেন, তারা তাদের যে বাজেটটা 2 লক্ষ টাকার বাজেট দিয়ে একটা ভালো নাটক নির্মাণ করা বা ভালো নাটক পাওয়ার আশা আমরা করতেই পারি না। এই ক্ষেত্রে নাটকের যে বাজেট, সেটা বাড়ানোর ক্ষেত্রে কোনো বাংলাদেশে নির্দিষ্ট কোনো নীতিমালা তৈরি হচ্ছে না। এবং আরেকটি চাই যে এটার কারণে আপনার যারা আমাদের অভিনেতা অভিনেত্রী আছেন, সবাই তো এটিকে পেশা হিসেবে নিয়েছেন, তার রুটি, জীবন জীবিকা সবই কিন্তু এখানে। এখন এই যে ওয়েব সিরিজের যে বড় মাঠ এখন খোলা হয়েছে, এখন যেহেতু আমার টেলিভিশন মিডিয়াতে তার যা আয়ের পথটা খুবই সংকীর্ণ, তাহলে তো সে বড় জায়গার দিকে যাবেই, বড় জায়গাতে কাজ করবেই। এই ক্ষেত্রে বাংলাদেশে আপনার নাটক নির্মাণে এবং একজন অভিনেতা অভিনেত্রী সে তার সম্মানে কতটুকু পেতে পারে, এইসব বিষয়ে কিন্তু নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। এই বিষয়ে কি নীতিমালা হওয়া উচিত নয়? আপনি কি মনে করেন? আপনাকে শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি না সেরকম, এর আগে হয়েছে এরকম। প্রশ্নটির ভেতরেই উত্তর আছে, কিন্তু আমি এটাকে একটু ভাবে বলতে চাই। দেখেন, সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের এই এশিয়ান কান্ট্রিজ গুলোতে, আরব চাইতে বিশেষ করে আমাদের এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে শিক্ষা এবং সংস্কৃতি কিভাবে গড়ে উঠেছে? শিক্ষা এবং সংস্কৃতি গড়ে উঠেছে পৃষ্ঠপোষকতার মাধ্যমে। আপনি দেখেন, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখনো অতি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি কোনো না কোনো জমিদারের বা জাগিরদারের নামে প্রতিষ্ঠিত। তারা এগুলি প্রতিষ্ঠা করেছিলেন। পুকুর খনন থেকে শুরু করে এই জাতীয় কাজগুলো, সামাজিক সমাজকর্ম আমরা যেগুলোকে বলি, এইগুলো কাজগুলো করেছেন ওরা। এবং দেখবেন যতগুলো পুরনো হল, যে হলগুলোতে আমরা আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ধারণ করে থাকি বা উপস্থাপন করে থাকি, সেই মঞ্চায়ন করে থাকি, সেই হলগুলো দেখবেন অনেক, অশ্বিনী কুমার হল বরিশালে, এইরকম দেখবেন, এগুলিও এই পৃষ্ঠপোষকতার ভেতর দিয়ে তৎকালীন জমিদার সমাজ বা তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এটাকে গড়ে উঠেছে, এবং সেই ধারাটা কিন্তু সারা বিশ্বে এখনো যায়নি। এটির জন্য একটি বিশেষ পৃষ্ঠপোষকতার দরকার আছে। এখন আপনি আসেন আমাদের টেলিভিশন নাটকে। আমাদের টেলিভিশন নাটক মানে তো একটি শিল্প, একটা শিল্প মাধ্যম, আপনিও বলছেন। তবে একটি জায়গায় আমার কিছুটা দ্বিমত আছে বা আমার বোঝার কমতি আছে, যে আপনি বলছেন টেলিভিশনের চেয়ে ওটিটি কে আপনি বড় প্ল্যাটফর্ম বলছেন, অথবা টেলিভিশন বড় প্ল্যাটফর্ম না ওটিটি বড় প্ল্যাটফর্ম, সেটি বোধহয় বিতর্কের জায়গা আছে, যেটি খুব সীমিত কিছু দর্শক দেখবেন, আর যেটি একদম মানে যারা দেখতে চাইবেন তারাই দেখতে পারবেন। এইরকম প্ল্যাটফর্মের ভিতরে কোনটি বড় কোনটি ছোট, সেই বিচারে আমরা বরং না যাই, সেটি আলাদা বিতর্ক, অন্য আরেকদিন নিশ্চয়ই করা হবে। এখন আপনি যখন পৃষ্ঠপোষকতার শিল্প সংস্কৃতি মানেই একটা পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে সারা বিশ্বেই। আপনার ইয়েতে ইংল্যান্ডে কি হয়,
ইংল্যান্ডে আপনার এই যারা যারা শিল্পের জন্য বা নাটকের জন্য, গানের জন্য, বিভিন্ন প্রোগ্রামের জন্য যারা অর্থ সংস্থান করে থাকেন, ঠিক আছে, যে থাকে প্রত্যেকটি সংগঠন আর্ট কাউন্সিল তো করে থাকে। এখন কেন আর্ট কাউন্সিলের, ইংল্যান্ডের মতন একটা সমৃদ্ধশালী দেশে আর্ট কাউন্সিলের দরকার পড়লো কি জন্য? জার্মানের মতন একটা সমৃদ্ধ দেশে তাদের আর্ট কাউন্সিলের দরকার পড়লো কি জন্য? জার্মান তো এখন কোটি কোটি টাকা ব্যয় করে এখন তাদের এই যে করোনা কালে কিভাবে শিল্পের চর্চা হওয়া সম্ভব, তাদের অপেরা শুরু হওয়া সম্ভব, তারা কিন্তু করছেন। এটাতে তারা প্রচুর টাকা ইনজেক্ট করছেন, তাই না? এটি সরকারি পৃষ্ঠপোষকতা। কারণ তারা জানেন, সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা জানেন যে শিল্প সাহিত্যের বিকাশের জন্য পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে। সেটি একসময় জমিদাররা করতেন, এখন সরকার বা রাষ্ট্রীয়ভাবে সেই পৃষ্ঠপোষকতা হবে। এবার যদি টেলিভিশন নাটকের বেলায় আসেন, পৃষ্ঠপোষকতা নাই, পৃষ্ঠকে ছুরিকাঘাত করা হচ্ছে। কারণ কি, আপনি দেখে ফেলেছেন যে এই নাটকের ভেতর দিয়ে আপনার বেনিয়াগিরির মাধ্যমে আপনার অনেক কিছু প্রাপ্তি আছে, ঠিক আছে? এই অনেক কিছু প্রাপ্তির যখন আপনি যোগ দেখছেন কোনো কিছু ভেতরে, ওই প্রফিটিয়ারিং এর ব্যাপারটাই আসছে। আপনি সেটাকে পৃষ্ঠপোষকতা না দিয়ে সেটির থেকে আপনি সাক করা শুরু করলেন, আপনি সেটাকে স্ট্র্যাক্ট করা শুরু করলেন, তাহলে যে রেজাল্ট দাঁড়াবে সেই রেজাল্টই দাঁড়াবে। আপনি এখন যদি ওটিটি কে বলেন টেলিভিশন চ্যানেলগুলোর থেকে বড় প্ল্যাটফর্ম, আমি মেনে নিলাম, ঠিক আছে, বড় প্ল্যাটফর্ম, এখানেও কিন্তু বেনিয়াদের ভুলে গেলে হবে না। আজকে যে বিতর্কের কথা বলছেন, সেই বিতর্কটি আর কেউ তুলে নেই, হচ্ছে বেনিয়ারা, যারা এই প্ল্যাটফর্ম গুলি চালাতে চান। তারা বিভিন্ন আমাদের ভিতরে একটা বিতর্কের জায়গা তৈরি করে দিয়ে তারা নিজেরা আসলে ওই যে আমি ক্রিমের কথাটা বলেছিলাম, সেই ক্রিমটি তারা টেলিভিশন থেকে খেয়েছেন, এখন তারা এই প্ল্যাটফর্ম থেকে তারা খেতে চান। এটা খুব বড় ব্যাপার। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনায় যেতে চাই না, কিন্তু মনে রাখতে হবে যে বেনিয়া স্বার্থ সব সময় শিল্পের বিপক্ষে চলে যাচ্ছে এখন, কারণ পুঁজিবাদী বেনিয়া স্বার্থ এটি সেই গ্রামের সেই সময়কার জমিদারিদের যেই সমাজ সেবার যেই মানসিকতা, সেই জায়গার ভেতরে আর আবদ্ধ নাই। এখন বেনিয়ারা দেখে ফেলেছেন যে এখান থেকেও পিঁপড়া দিয়ে, এখান থেকেও চিনি বার করে নিয়ে আসা সম্ভব। সুতরাং পিঁপড়ার পেট টিপে চিনি বার করাও যাদের অভ্যাস, প্রফিটিয়ারিং এর যাদের অভ্যাস, তাদেরকে কিন্তু আমি খুব ভয় পাই। আমি যারা বলছেন বিতর্ক আমাকে একদিকে অন্যকে আরেকদিকে দিচ্ছেন, বা আমাদের একদিকে অন্যদের আরেকদিকে দিয়ে দাঁড় করা দিচ্ছেন, আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই। এই বিভেদটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে একটা বেনিয়া পক্ষ পুরা ক্রিমটাকে খেতে পারে। এটুকুই আমার বলা। ঠিক আছে মাসুম ভাই, যে বিষয়টি আপনি বলেছেন যে টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের যে ব্যাপকতা, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই না, কিন্তু তারপরেও আমি যারা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চাই বা কাজ করছেন তাদের জন্য আমি একটা ছোট্ট একটা পরিসংখ্যান একটু তুলে ধরতে চাই, যদি আপনারা অনুমতি দেন। 1 মিনিটে এটা সম্ভব তুলে ধরা, শুধু একটি বা দুটি দেশের যে পরিসংখ্যান। এখন আপনি দেখবেন যে নেটফ্লিক্স এর কথা যে আমরা বলছি, নেটফ্লিক্স কিন্তু এখন পুরো বিশ্বের মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম গুলোর মধ্যে সবচেয়ে টপে। হ্যাঁ, ব্যাপক তাদের ভিউয়ার আছে, সাবস্ক্রাইবার আছে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে কম স্কোর নামে একটা প্রতিষ্ঠান আছে, যারা 50 মিলিয়ন ওটিটি প্ল্যাটফর্ম দর্শকদের মধ্যে একটা জরিপ চালিয়েছেন। হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে যে পয়সা দিয়ে এই যে প্ল্যাটফর্মে দেখতে চান, এদের মধ্যে কিন্তু 69% দর্শক তারা বলছে যে তারা এটা দেখতে চান। আমি এই বিষয়টি বলছি এই জন্য যে এই সুযোগটা কিন্তু বাংলাদেশ থেকেও গ্রহণ করা সম্ভব, যেহেতু আপনি ওয়েবের আপনার কাজগুলো যে কোনো জায়গা থেকে যিনি অ্যাকাউন্ট করবেন, পয়সা দিবেন, তিনি দেখতে পারবেন। আবার আপনি 30% বলছে যে তারা কন্টেন্ট কিন্তু ভিন্নতা আছে, শুধু যে তারা ছবি সিনেমা দেখতে চায় বা সেরকম না। এখানে 30% তারা বলছে যে তারা খেলা দেখতে চায়। হ্যাঁ, খেলার যে কোনো বিষয়, এখানে শুধু যে নাটক হবে তা না, চলচ্চিত্র হবে তা না, এটা খেলার বিষয়টাও কিন্তু আমরা ওটিটি প্ল্যাটফর্মে আমরা দিতে পারি। এবং 35% বলছেন যে তারা অরিজিনাল কন্টেন্ট, মানে আপনি দেখবেন যে নেটফ্লিক্স তাদের পয়সা দিয়ে কিন্তু প্রোডাকশন গুলো করায় এই ধরনের কন্টেন্ট দেখতে চায় 35%, এবং 19% দেখতে চায় হচ্ছে ছবি। মাত্র 19% বলছে তারা সিনেমা দেখতে চায়। হ্যাঁ, তার মানে 18% হচ্ছে টিভি শো কিন্তু তারা যেগুলো তাদের কাছে বিক্রি করে ওটিটি প্ল্যাটফর্ম গুলোর মধ্যে তারা দেখতে চায়। এবং আপনার
ক্রমান্বয়ে যদি দেখেন বোঝা যায় যে ওটিটি প্ল্যাটফর্মের দর্শক কিন্তু বাড়ছে। আমরা যদি একটা পরিসংখ্যান দেখি, যেমন ইউরোপে 2014 সালে এই প্ল্যাটফর্মের ওটিটি প্ল্যাটফর্মের দর্শক ছিল 11.2 মিলিয়ন, 2015-তে 14.3 মিলিয়ন, 16-তে 17.5 মিলিয়ন, 17-তে 20.9, 18-তে 24.19 এবং 27-এ এসে 20.29 এবং এটা 21-এ গিয়ে টার্গেট হচ্ছে 31.8 মিলিয়নে এটা দাঁড়াবে এই দর্শক। আপনি দেখেন যে প্রতি বছরই কিন্তু ক্রমান্বয়ে জনপ্রিয়তা বাড়ছে। এবং আমেরিকায় যদি এর অবস্থান আপনি দেখেন, 2017-তে 153 মিলিয়ন, 2018-তে 170 মিলিয়ন এবং 19-এ এটা 181 মিলিয়ন, 20-এ এসে এটা 188, 21-এ এটা বলা হচ্ছে যে এটা 193, 22-এ 197 ওদের টার্গেট আছে, 197 মিলিয়ন মানুষ এই নেটফ্লিক্সে দেখবে। এবং যদি আপনি বিভিন্ন যে প্ল্যাটফর্ম গুলো আছে শীর্ষে এখন ওয়ার্ল্ড এর মধ্যে বলছে যে 60 ওটিটি প্ল্যাটফর্ম এখন তারা টপে আছে, তারা বাণিজ্য করছে। এখন আমাদের বাংলাদেশে তো আমরা একটি বা দুইটি তিনটি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছি, আপনার পাশের দেশে ইন্ডিয়াতেও কিন্তু অসংখ্য ওটিটি প্ল্যাটফর্ম আছে, আমাদের বাংলাদেশে কিন্তু নাই ওইভাবে, হ্যাঁ কয়েকটা মাত্র। আপনি এবং যেগুলো গেছে আপনি হইচই, এগুলো পশ্চিমবঙ্গের, কিন্তু বাংলাদেশে যে হইচই গিয়েছে এটা পশ্চিমবঙ্গের। বঙ্গবোধ একটা আছে আমাদের বাংলাদেশে, হ্যাঁ সেটি, এগুলোকে সামনে নিয়ে আসা উচিত। তারপর আপনি দেখবেন যে বিভিন্ন দেশে শীর্ষ যে প্ল্যাটফর্ম গুলো তাদের দর্শক গুলো আপনি দেখেন, আপনি আপনার ইয়েতে বিভিন্ন দেশে যে প্ল্যাটফর্ম গুলো দেখা যায়, আমেরিকাতে শীর্ষে আছে নেটফ্লিক্স, তাদের দর্শক আমেরিকাতেই শুধু 158.8 মিলিয়ন। তারপর প্রাইম ভিডিও যেটা তাদের 96.5 মিলিয়ন, হলোতে আছে 75.8 মিলিয়ন, তারপর এইচবিওতে আছে 23.1 মিলিয়ন এবং স্লিং এ আছে 7 মিলিয়ন দর্শক। এখন যেহেতু এই পরিসংখ্যানটা আমি এই জন্য বললাম যে আমাদের বাংলাদেশে এই যে টেলিভিশন এবং নেট ওটিটি প্ল্যাটফর্মের কথা আমরা বলছি, এটার মধ্যে আমরা কোনোটার মধ্যে তুলনামূলক আনতে চাই না, কথা বলতে চাই না। কারণ বাংলাদেশের টেলিভিশনের আমাদের যে টেলিভিশন গুলো আছে সেগুলোও কিন্তু আপনি এখন দেখবেন যে ইউটিউবের মাধ্যমে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে বসে কিন্তু লাইভ দেখা যায়, হ্যাঁ সেটা ওপেন প্ল্যাটফর্মে। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মটাও এখন ধীরে ধীরে বড় হচ্ছে। সেই সুযোগটা আমরা যদি নিতে যাই, সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত এবং আপনার বাইরের যে চিন্তা ভাবনা এগুলোকে আমরা কিভাবে গ্রহণ করব, বর্জন করব এবং সেখানে আমাদের কন্টেন্ট গুলো, আমাদের সংস্কৃতিকে কিভাবে উপস্থাপন করে এই বড় জায়গাটি বা এই প্ল্যাটফর্মটি আমরা ধরতে পারি, সেই ক্ষেত্রে আমি একটু স্বপন ভাইকে একটু কাছে জানতে চাই যে আমরা এই জায়গাটা ধরতে হলে আমাদের কন্টেন্ট গুলো বা আমাদের পরিশুদ্ধ হওয়া কিংবা পরিশুদ্ধ কন্টেন্ট নিয়ে আসা, সেটা কিভাবে সম্ভব? পরিশুদ্ধ কন্টেন্টটা হচ্ছে আমাদের দেশের যে শিল্প সাহিত্য, কথা সাহিত্য, এটা অনেক রিচ। আগের এই পূর্ব পাকিস্তান আমলের যে সাহিত্য, যেটা আমরা অনেক বইয়ের পুনর্মুদ্রণ করার ব্যাপারটা আমি দেখি, আমি বেশ প্রয়োজন বোধ করি। যেমন সেই সময় বুরহানুদ্দিন জাহাঙ্গীরের গল্প, আবু ইসাকের গল্প, মেঘনা নামে যে গল্পটা, এটা এক্সিস্টেন্সিয়াল অস্তিত্ববাদী একটা দর্শনের গল্প, যেখানে একটা গ্রামে মহামারী, ডায়রিয়াল একটা ব্যাপার আছে, সেখানে একটা কলেরা ভিকটিম, সে একটা গ্রামে মেঘ নিয়ে যাচ্ছে, তাকে সে ওই মাঝি সাহস করে নৌকা বেয়ে যাচ্ছে। এটা একটা আমাদের এই করোনা পরিস্থিতিকেও একটা অ্যালেগরিক্যালি নিয়ে যেতে চাচ্ছে আর কি, যে এখানে একটা মহিলা যখন বমি করছে তখন কিন্তু এই মহিলাকে দেখে মাঝি খুব স্বপ্ন দেখছে সাবকনসিয়াস লেভেলে, যে তাকে নিয়ে গল্প করছে, হাসছে, বিয়ে করবে অমুক। হঠাৎ সে স্বপ্ন ভেঙে গেল যখন মহিলা বমি করতে শুরু করলো, তখন সে নদী বক্ষে ধাক্কা দিয়ে ফেলে দিল। তো গল্পটা এরকম, তো এরকমই অনেক গল্প আছে। আবু ইসাকের সেই গল্প, শাড়ি গল্পটা, তারপরে এইসব হচ্ছে আমাদের প্রান্তিক জনসমষ্টির অবস্থাটা দেখানোর সেই বিষয় থেকে গল্পগুলি এসছে। ঠিক তেমনি আমাদের এখনো মশিল আলমের গল্প, আমাদের শহীদুল জহিরের গল্প, এখনো সিনেমাটিক ব্যাপার আছে কিছু। এরা যদি ভালো মতো স্ক্রিপ্ট করতে পারি, আমাদের বিষয়বস্তু এত প্রচুর হয়েছে এখন
এখন সত্যজিৎ রায়কে বললে কি হবে? সত্যজিৎ রায় নিজেও নিজের গল্প ছাড়াও অন্যের গল্প, প্রেমচাঁদের গল্প, সুবোধ ঘোষের গল্প, এনাদের গল্পগুলোকে, শঙ্করের গল্প সিনেমা রূপ দিয়েছে, যেগুলো একটা হট, কি বলবো এটাকে, মানে ইজ আ রিয়েল হিট ফিকশন শঙ্করের সে সময়। সেগুলো, সুনীলের গল্প, সেগুলোকে চিত্ররূপ দিয়েছে। তো আমাদের দেশে এরকম অত হিট উপন্যাস আমরা যে অর্থে বলি সেরকম নয়, কিন্তু খোয়াবনামাকেও যদি অনেকে যদি কষ্ট করে সিনথেসিস করে সিনেমাটিক কিছু বিষয় নিয়ে ওটাকে সরল রূপ চিত্রনাট্য করতে পারে, দুর্দান্ত। ঠিক তেমনি আমাদের জ্যোতিপ্রকাশ দত্তের গল্প আছে, চমৎকার গল্পগুলি, ছোট ছোট গল্প। তারপর আছে আমাদের ধরেন আমাদের এই সমকালীন আমাদের মামুন হুসাইনের গল্প, যে গল্পগুলোর বর্ণনা হচ্ছে সিনেমাটিক, যে পোপ আসছে, এদিকে রাস্তার ছেলেটা বমি করছে, সে বমির বর্ণনা দিচ্ছে। মামুন হোসেন যে ডাক্তার হতে পারে, ডাক্তার বলে হয়তো তার দৃষ্টিতে তার সাহিত্য, তার শিল্প মেধা, ছোট গল্পের পঠন পাঠনের ভেতর থেকে সেই গল্পগুলি যে তার নিজস্ব গল্প যে লেগেছে সেগুলো এক একটা চিত্রনাট্যযোগ্য। তো বিষয়বস্তু প্রচুর আছে। আর আমাদের বর্তমানে অবস্থাও যে হান্ড্রিজ ব্রিজের নিচে যে বিশাল মরুভূমির মতো হয়ে গেছে, এই যে কৃষক, এই যে চাষি, মৎস্য চাষী, এই যে কৃষিভূমির যে চাষি, এরা যে কোথায় গেল, কোথায় উপে গেল? দুই ইয়েতেই মানুষজন, যে উপকূলবাসীরা কোথায় গেল? সবাই শহরে এসছে, সবাই সোনাগা হোটেলের পিছনে বস্তি করেছে, সবাই বুড়িগঙ্গার ধারে ওদিকে থাকছে, ওরা দিন দুপুরে রাতে এসে গার্মেন্টসে কাজ করছে। বিষয়বস্তু অনেক। এই যে অনেক এনজিও মনে হয় এই বিষয়ে কোনো রিসার্চ করছে না, যে এই যে তিস্তা যে শুকিয়ে যাওয়া ব্রিজটা পড়ে আছে, ধুধু মাঠ, হ্যাঁ, সেখানে বাচ্চারা মার্বেল খেলছে, এই যে মানুষগুলোর, জনসমষ্টি মানুষগুলোর, যে কর্মজীবী মানুষগুলোর, এরা এই এত যুগ পানি বন্ধ করে দেওয়ার পরে যে শূন্যতা তৈরি হয়েছে সেই গ্রাম বাংলা, সেই মানুষগুলো কই, এই নিয়ে আমাদের এনজিওরা কোনো রিসার্চ করেনি। তো যাই হোক, বিষয়বস্তু অনেক। যেমন এই নাসির ভাইয়ের কথা বলছিলাম, যে নাসির ভাইয়ের যে ছবিটা আলফা, সেটা কি ঢাকার একটা নদীর কূলের বা একটা অবস্থাতে মানুষজন যে বস্তিতে থাকে, সেই মানুষজন সেখানে হিজরা থেকে শুরু করে সেখানে বিলবোর্ড, সাইনবোর্ড লাগানোর কর্মী হিসেবে, সেখানে ঢাকা শহরের ও পুরনো শহরের রিক্সা পেইন্টার থেকে শুরু করে, সেখানে লাশ কাটার ঘরের মানুষ থেকে শুরু করে, মানে প্রত্যেকটা একজন পিতৃমাতৃহীন সেই আলফা, সেই ছেলেটি ভিতর থেকে সবকিছু দেখছে। একটা গল্প, অদ্ভুত গল্প দাঁড়িয়ে গেছে, তার স্বপ্ন, তার এটা একটা অন্টোলজিক্যাল ফিল্ম। মানুষের, হ্যাঁ, তো বিষয়বস্তু, হ্যাঁ, বিষয়বস্তু আমাদের বাংলায় প্রচুর আছে। জি, এই বিষয়ে আমাদের চোখ থাকা চাই, ছোট গল্পে আছে, এইখান আন্ডারস্ট্যান্ডিং চাই। নির্বাচন করে আমরা কাজ করতে পারি। বা আমরা একদম শেষের দিকে সময়ে আমি শেষ প্রশ্ন মাসুম ভাইকে করতে চাই, সেটি এই প্রশ্নের উত্তরের পরে আমরা শেষ করব। মাসুমের, রবীন্দ্রনাথ যে আধুনিকতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে আধুনিকতা হচ্ছে সেই যে একটা নদী প্রবাহিত হচ্ছে, সে যখন বাধাপ্রাপ্ত হবে সে আবার নতুন একটা পথ তৈরি করে সে সামনের দিকে এগিয়ে যাবে, সেটাই হচ্ছে আধুনিকতা। এবং এই সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই, বাংলাদেশের কিছু কিছু মিডিয়া, টেলিভিশন মিডিয়া বা পত্রপত্রিকাতে আমি দেখেছি যে তারা বলছে যে এটা হতে পারে যে যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে আপনার পয়সা দিয়ে দেখতে হবে এবং 18 বছরের উপরে যারা দেখতে হবে, সেখানে যে কোনো ধরনের কন্টেন্ট থাকতে অসুবিধা কোথায়? সেটা কি আপনি, এই যে রবীন্দ্রনাথ আপনি বলছেন এই কথা যে এইটা করা যাবে না, সেটা করা যাবে না, কিন্তু সে যদি বলে যে আমি তো তোমার নিষেধ শুনবো না, আমি আমার মতো করে বানাবো, আমি আধুনিক বিশ্বের ঠিক আছে, আপনার প্রশ্নটি আমি বুঝেছি। আসলে কিন্তু এই যে প্রশ্নটি আপনি করলেন, এটা করা যাবে ওটা করা যাবে না বলা হচ্ছে, এই কথাটি কেউ বলছে না।
আপনি একজনকেও পাবেন না যে এই কথাটি বলছে, মানে অন্তত আমরা যারা, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এই ওয়েব সিরিজ নিয়ে কথা বলছি, এই কথাটি বলছি। রবীন্দ্রনাথের আধুনিকতার ভিতরে কিন্তু দেখবেন যে নদী যখন বাঁক নিচ্ছে তখন কিন্তু নদী হিসেবেই বাঁক নিচ্ছে, মাঠ হয়ে যাচ্ছে না। এটা বুঝবেন, নদী মাঠের ভেতর দিয়ে গেলেও সে তাকে মাঠ বানিয়ে নিচ্ছে। অর্থাৎ আধুনিকতা পরিগ্রহ, এই শব্দটি কিন্তু পরিষ্কার। পরিগ্রহ করার জন্য আপনাকে কিন্তু আপনার রূপেই থাকতে হচ্ছে। আপনি মাঠে পরিবর্তিত হয়ে গেলে আপনি নিজে বিলীন হয়ে যাচ্ছেন, এটি নয়। এখন ইলিয়ট কি বলছে, শিল্পের আধুনিকতার ক্ষেত্রে ইলিয়ট কি বলছে? ইলিয়ট বলছে যে সবসময় যুগে যুগে পৃথিবীতে সমস্ত দেশেই একজন করে রাইটার এসেছেন, যেই রাইটার তার সময়ের নদীর বাঁক ঘুরিয়ে দিয়েছেন। অর্থাৎ নদী যে বহমান, রবীন্দ্রনাথ যে নদীর উদাহরণ টেনেছেন, সেই বহমান নদীর বাঁক ঘুরে দেওয়া। আমরা অনেকেই আসি, সেই বাঁক যখন ঘুরে গেল সেই বাঁকে আমরা অনেকেই লিখতে শুরু করি, সেই বাঁককে ফলো করে আমরা শুরু করি। আবার কোনো লেখক আসেন, তিনি আবার নতুন একটা বাঁক দেন। এই যে বাঁক তৈরি করার লেখক, আপনি যদি বলেন যে তারা কিছু নতুন কিছু করতে চান, তাদেরকে একটা বাঁক তৈরি করতে হবে, একটা নতুন ধারা তৈরি করতে হবে, যেটি ইলিয়ট বলেছেন শিল্পের আধুনিকতা সম্পর্কে। এখন আমাদের যারা এইগুলি বানাচ্ছেন, কেউ মানা করছে না তাদেরকে আমার অনুরোধ, একটা বাঁক ঘোরান, যেই বাঁক ধরে আমরা আপনাদেরকে অনুসরণ করব, বা আমরা আসেন, আমরা সবাই মিলে একটা বাঁক ঘোরাই, যেটা নিয়ে পরবর্তী প্রজন্ম আমাদের অনুসরণ করবে এবং তাদের ভিতরে কেউ আবার একটা নতুন বাঁক দেবে। এই যে যুগে যুগে শিল্পের বাঁক ঘোরানো, এই দায়িত্বটি পালন করি আসেন। ধন্যবাদ। ধন্যবাদ মাসুম রেজা, আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘ সময় আমাদের সাথে সময় দিয়েছেন। আমরা আমাদের সময় শেষ, আজকে শেষ করব, এবং শেষে এসে আমরা আপনাকে অভিনন্দন জানাতে চাই যে সরকারি অনুদান প্রাপ্ত একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, যে টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা, এটি আপনারা নির্মাণ করতে যাচ্ছেন। এবং আমরা মনে করি যে এটার মাধ্যমে আমরা জানি যে টুঙ্গিপাড়ার কথা যখনই বলা হয়, টুঙ্গিপাড়ার খোকার কথা যখনই বলা হয়, আমরা জানি যে এটা বঙ্গবন্ধু। হ্যাঁ, আমরা এর মাধ্যমে, এই কাজটির মাধ্যমে আমরা জানি যে ইতিহাসের আরেকটি নতুন দিক উন্মোচিত হবে এবং নতুন দলিল আমাদের সম্মুখে এসে আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন কিছু আমাদের সামনে উপস্থাপন করবে। আপনাকে অনেক ধন্যবাদ আলমগীর হক স্বপন, আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান বক্তব্য, মূল্যবান চিন্তা উপস্থাপন করবার জন্য। বন্ধুরা যারা দেখছেন আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান, আমরা মূলত বাইরে থেকে, যুক্তরাজ্য থেকে বসে এটি করবার একমাত্র কারণ হচ্ছে যে বিতর্কটি হচ্ছে, আমরা জানি যে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির যে আপনার উন্নয়ন, বা এটাকে যেভাবে বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে ভাববার দরকার সবারই। যেহেতু শিল্প সংস্কৃতি, এই শিল্প, এই সংস্কৃতি আমরা সবাই বহন করি, দেশে থাকি কিংবা বাইরে থাকি। বরং আমরা যারা বাইরে থাকি সম্ভবত আমরাই আরো বেশি এগুলোর জন্য বেশি অন্তঃপ্রাণ। মাসুম ভাই অক্সফোর্ডে ছিলেন দীর্ঘদিন, নিশ্চয়ই মাসুম ভাই দেখেছেন। মাসুম ভাই এখানে থাকতেও উনি এগুলোর জন্য অনেক সময় দিয়েছেন, অনেক কাজ করেছেন। তো সেই জন্য সেই দায় থেকে, সেই চিন্তা থেকে আমরা আজকে ইউকে বাংলা যে স্টার, সেখান থেকে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে একটু ভাগ দেওয়ার জন্য আমাদের নাট্যকার, নির্দেশক মাসুম রেজাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং আমাদের শিল্পবোদ্ধা আলমগীর হক স্বপন, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। নিশ্চয়ই আমরা এইরকম আরেকটি বিষয় নিয়ে বা একই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করতে চাই, আরো কথা বলতে চাই। কারণ যত কথা হবে, যত আলোচনা হবে, ততই নতুন দ্বার উন্মোচিত হবে। সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ মাসুম ভাই, অনেক ধন্যবাদ আলমগীর ভাই, হক স্বপন। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার এইভাবে মুক্ত মনে কথাগুলো বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমার অপ্রস্তুতির ভিতরেও আমাকে রাখার জন্য অনেক ধন্যবাদ। সামনে আরো সাবালক হয়ে উঠে আরো ভালোভাবে কথা বলার চেষ্টা করব। মিল্টন, অনেক ধন্যবাদ তোমাকে আমাকে আনার জন্য। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্বপন ভাই। ভালো থাকবেন। নিশ্চয়ই আমরা এই ধরনের বিষয় নিয়ে আরো কথা। এখানে আমার ছবি দেখা যাচ্ছে না কেন জানি না। হ্যাঁ, আপনার ক্যামেরা একটু সমস্যা হচ্ছে। ওকে, পুরো বক্তব্য জুড়ে আপনার চেহারা, আপনার কণ্ঠ আমরা শুনতে পেয়েছি, আমাদের যারা দেখছেন শেষ মুহূর্তে ত্রুটির কারণে বিদায়ের সময় আপনার পাচ্ছি না, কিন্তু আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। সেই জন্য
আমরা প্রীত, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।